আচ্ছা, আমরা ওকে। মোটামুটি স্টার্ট করি। সৌম্য একদম, মাঝখান একদম। থেকে আমাদেরকে জয়েন করুক, ঠিক আছে? টাইমটাও আমাদের কাছে একটা ফ্যাক্টর, কারণ কি ফ্যাক্টর, একই ঠিক, ঠিক। ওয়েদার একটু প্রবলেম রয়েছে, আর হ্যাঁ, টপিকটাও হ্যাঁ। এত ইন্টারেস্টিং, একটু সময়ও লাগবে আমাদের এটাকে কন্টিনিউ করতে। তো ঠিক, ঠিক, প্রথমে ঠিক। আগে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করা যাক। সেটা হচ্ছে নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড এর আজকের যে ডিসকাশনটা রয়েছে, এটা অ্যাবাউট ইউজিসি নেট হোম সায়েন্স। আমরা মোটামুটি জানি অনেকেই এরকম রয়েছে যারা এইবার এই বছরের যেটা ইউজিসি নেট রয়েছে তার জন্য প্রিপারেশন নিচ্ছ। তো অনেকের মনেই ইউজিসি নেটের রিলেটেড অনেক কোয়ারিজ থাকে। তো আজকের এই টপিকের যে সেশনটা রয়েছে, আহ সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই আমাদের যে টপিকটা আছে সেটা মোটামুটি সবার কাছে খুব পপুলার, কারণ কি এই টপিকের ওপর অনেকেই মানে জানতে চায় ডিটেলসে যে এইটা থেকে কি করবার, এবং এই বছর থেকে ইউজিসি নেটের অনেক কিছু কিন্তু চেঞ্জেস হয়ে গেছে, কারণ কি নতুন একটা ফর্মা এসেছে সেই অনুযায়ী। কারণ কি এতদিন এক রকমের ছিল, কিন্তু ঠিক, ঠিক। এখন এটা হ্যাঁ। ডিফারেন্ট হয়ে গেছে অনেক ক্ষেত্রে। তো ডিটেলস হুম। জানার জন্যই আজকের এই সেশনটা। হোপফুলি আমরা এটা থেকে কিছু ডিটেলস জানতে পেরে যাব আজকে। যত রকমের কোয়েরি, সেটা একটা আগে যে গুগল ফর্ম দেওয়া ছিল, অনেক রিলেটেড আমরা কোয়েশ্চেন্স অলরেডি পেয়েছি। তো ওয়ান বাই ওয়ান সেগুলোতে যাব, কিন্তু যাওয়ার আগে আজকের স্পিকারের একটু ইন্ট্রোডাকশন না দিলেই নয়। আমাদের সঙ্গে রয়েছে সোহম মালদার। মোটামুটি আমরা সবাই সোহমকে জানি যে ও ইউজিসি নেট কোয়ালিফাই করে রাইট নাও বিহাইলালের একজন রিসার্চ স্কলার। তো আমরা সৌম্যকে পেয়ে যাব এর সাথেই, সোহমের সাথে। তো সোহমকে ফার্স্ট অফ অল ওয়েলকাম আজকের সেশনটাতে। আর থ্যাংক ইউ। আমরা ডিটেলস অনেক কিছু জানতে চাইবো তোমার থেকে, যে ডিটেলসে নিশ্চয়ই, যে নিশ্চয়ই। এখানে সরি একটু ডিসকানেক্ট হয়ে গেছিল আমার এটা। হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ, সরি। যেটা বলছিলাম যে ইউজিসি নেটের ব্যাপারে সবাই অনেক কিছুই জানতে চায়। তো উম, আহ, এখানে যেটা মেইন বলার সেটা হচ্ছে যে আমাদের এই পার্টটাতে মানে ইউজিসি নেটের যেটা হোম সায়েন্স, তো হোম সায়েন্স ঠিক। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, মানে এইখানে হুম। আমাদের কি করতে হয় বা কি পড়ার বিষয় রয়েছে, সেটা যদি হুম। একটুখানি ডিটেলসে জানাও তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আমাদের যে সাবজেক্টটা মেনলি আমরা মানে ইউজিসি নেটের কিন্তু আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন বা নিউট্রিশন রিলেটেড কিন্তু কোনো আলাদা করে এক্সাম হয় না, ঠিক আছে? আমাদের যে হুম এক্সামটা হয় এটা কিন্তু পুরোটাই হোম সায়েন্সের আন্ডারেই পড়ে, ঠিক আছে? হুম এবার এই হোম সায়েন্সেই এবার একটা হয় ইউজিসি নেট, আরেকটা হয় সিএসআইআর এর আমাদের যে নেটটা হয় ওটা হুম মেনলি যেটা হুম হয় আমাদের, যেটা মোস্টলি যেগুলো আমাদের সায়েন্স সাবজেক্ট মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, একদম পিওর সায়েন্স যেটাকে আমরা বলি। তো সেই হুম ধরনের এক্সাম গুলো ওই যদি ইউজিসি নেট না দিই, কেউ যদি সিএসআইআর দেয় তাহলে ওইগুলোতে নেট দিতে পারে। কিন্তু আমাদেরটাই কিন্তু হুম ওগুলোতে দিয়ে লাভ নেই, ঠিক আছে? কারণ হুম অনেকে মনে করতে পারে যে আমি লাইফ সায়েন্সের টাই দিই, কিন্তু লাইফ সায়েন্সের হুম ওখানের যা সিলেবাস বা ওদের যেটা গোল থাকে তার সাথে কিন্তু আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন যারা আমরা পড়ে এসেছি এবং আমরা যে ধরনের সিলেবাসের সাথে অভ্যস্ত, আমরা কিন্তু ওই ওই সিলেবাসে গিয়ে কিন্তু আমাদের একটু অসুবিধা হবে। হ্যাঁ, কেউ চাইলে হুম দিতেই পারে, কারুর ইচ্ছা হতেই পারে দিই, বা কারুর হয়তো সেই ক্যাপাবিলিটি থাকতেই পারে, দিতেই পারে। বাট যদি খুব হুম রিলেভেন্ট একটা দিকে যাওয়া যায় বা রিলেভেন্ট সাবজেক্ট যদি আমরা বলি যে ইউজিসি নেট দিতে গেলে কোনটা সব থেকে আমাদের রিলেভেন্ট মনে হয়, তাহলে বলবো যে হোম সায়েন্সেই দেওয়াটা বেটার, ঠিক আছে? এবং হোম আচ্ছা সায়েন্সটা যেটা আমাদের একটা কিন্তু একটা মিক্সড সাবজেক্ট বলা যেতে পারে বিভিন্ন জিনিসের, হুম মানে সেটা হুম মাইক্রোবায়োলজি থেকে শুরু করে বায়োকেমিস্ট্রি, ঠিক আছে? এবং তার সাথে মানে একদম পিওর কেমিস্ট্রির কিছু রিয়াকশনস, কিছু তার মানে এভরিথিং, ঠিক আছে? মিক্সড আপ তো থাকে, সেটা অনেকটাই মিক্সড একটা আপ থাকে। মিক্সড আপ, একদম। এবং তার সাথে কিছু টেক্সটাইল, হ্যাঁ, যেটা সবার খুব ভয়ের হুম বিষয়। আমারও সেটা ভয়ের বিষয় ছিল, কিছুই বুঝতে পারতাম না। কিন্তু এগুলো এর মধ্যেই পার্ট অফ এই হোম সায়েন্স এর মধ্যেই। তো আমাদের এবারে আচ্ছা যেটা হয় যে ওই পরীক্ষা দিতে গেলে আমাদের এই সমস্ত সব সব জিনিসগুলোকে মোটামুটি একটা
জট ডাউন করে একটা কিন্তু পড়ে গিয়ে আমাদের কিন্তু পরীক্ষার জন্য নামতে হবে, এছাড়া কোনো উপায় নেই একদম আর। হ্যাঁ, সেটাই। ঠিক তো আছে। আমরা তো মোটামুটি সবাই জানি হ্যাঁ। ইউজিসি নেটের ক্ষেত্রে আমাদের, যেটা তুমি হ্যাঁ। হোম সায়েন্সের কথা বললে, তো হোম সায়েন্সের হুম। বেসিক্যালি দুটো পার্ট, যেটা একটা হচ্ছে নিউট্রিশন আর একটা আমাদের হিউম্যান একদম। ডেভেলপমেন্টের যে পার্টটা থাকে হিউম্যান হোম ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, যেটা হ্যাঁ। আমরা জানি। হোম তো ম্যানেজমেন্ট, ঠিক। এই দুটো একসাথে দিয়েই আমাদের ইউজিসি নেট। তো এই নেট বছর হোম সায়েন্স। থেকে আমরা যেটা দেখছিলাম অনেকটা চেঞ্জেস এসছে। এই হ্যাঁ, বছরের যে হ্যাঁ। নতুন একটা বেরিয়েছে আমাদের বেরিয়েছে। নোটিফিকেশন, হুম। সেটাতে আমরা অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছি। অনেক তো চেঞ্জ এসছে। আমি তোমাকে এইটা জিজ্ঞেস করতে চাইবো যে হুম। অনেকের এইটাই বুঝতে অসুবিধা হয় যে নেটের যে দুটো হুম। ক্যাটেগরি থাকে, যেটা একটা হুম। হচ্ছে হুম। আমাদের নর্মাল, যেটা যে আমরা জানি লেকচারারশিপ, আর নেট আর একটা কি। হচ্ছে জেআরএফ। হ্যাঁ। তো তুমি যদি চেয়ারে, এই ঠিক। দুটোতে একটু হাইলাইট করে দাও, যে যারা একদম নতুন তারা এই দুটো মানেও ঠিক একটু আছে, কোয়ারি রয়েছে, তো সেটা বুঝতে যদি একটু পেরেছি। বলে দাও। আচ্ছা, মানে নেট হচ্ছে আমরা সেই ছোটবেলায় টেবিল করে পড়তাম না, যে এটা নেট, তারপরে দুটো এদিকে দুটো ভাগ যাচ্ছে। তো ওরকম ভাবে যদি বলি হ্যাঁ। তাহলে একদম প্রথমে হচ্ছে ইউজিসি নেট, একদম উপরে এরকম ব্র্যাকেটের মধ্যে বা একটা ছোট্ট বক্সের মধ্যে লিখতে পারি। এবার সেখান থেকে দুটো পার্ট এরকম ভাবে নামে। ঠিক আছে, তার দুটো অংশ, মানে এই বছর বাদ দিয়ে যদি বলি তাহলে দুটো অংশই এতদিন আমরা জানতাম। ঠিক আছে, সেটা হচ্ছে একটা হুম। এলএস, হুম। মানে লেকচারারশিপ হুম। যাকে বলা হয়, আরেকটা হচ্ছে জেআরএফ। এবারে ঘটনাটা হুম। কিছুই না, জেআরএফ যখন কেউ পায়, বা জেআরএফটা হচ্ছে এক্সাম একটাই দিতে হবে, কিন্তু হুম। তোমার রেজাল্টের ভিত্তিতে তোমাকে কিছু এক্সট্রা ফেসিলিটি দেওয়াটা কাইন্ড অফ একটা জেআরএফ এর ক্যাটাগরির মধ্যে ফেলা হয়। ঠিক আছে, জেআরএফটা আমরা যেরকম আচ্ছা। জানি যে জুনিয়র রিসার্চ ফেলো। তাতে কি হয়, তাতে যেটা হয় যে একটা গভর্নমেন্টের তরফ থেকে তোমাকে একটা সাপোর্ট করা হয় ইন টার্মস অফ মানি, হ্যাঁ, যেটা দিয়ে তুমি তোমার হুম। রিসার্চ ওয়ার্ককে এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু এলএস এর ক্ষেত্রে যেটা হয়, সেই এলএস এর ক্ষেত্রে তুমি সেই সাপোর্টটা পাবে না। ঠিক আছে, তুমি মানে এক্সামটা যদি ক্র্যাক করো, টপ সিক্স হুম। পার্সেন্ট মানে টোটাল যতজন, যদি 100 জনের মধ্যে হয়তো পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে 1000 জন, ফর্ম ফিল আপ করেছে, হুম। সেখান থেকে দেখা গেল অ্যাপিয়ার করেছে 100 জন, বাকি 900 জন হুম। কোনো কারণে হয়তো আসেনি, পরীক্ষা দিতে ইচ্ছা করছে না, ঝড় বৃষ্টি হয়েছে, হোয়াট এভার ইট ইজ, হুম। আসেনি। হুম। হুম। সেক্ষেত্রে ওই যে 100 জন পরীক্ষা দিল, তার মধ্যে হুম। টপ 6% মানে কত, 100 জনে 6 জন, এই ছজন। 6 জনকে দেওয়া হয় এলএস এর সার্টিফিকেট এক্সামটা ক্র্যাক করার পর। এই আচ্ছা। 6 জনকে দেওয়া হয়, প্রথমের দিক থেকে 6 জনকে দেওয়া হয় এলএস এর সার্টিফিকেট। তারা হচ্ছে লেকচারারশিপের জন্য হুম। অল ওভার ইন্ডিয়ায় যে কোনো ইউনিভার্সিটিতে, সেটা প্রাইভেট হোক, হুম। গভর্নমেন্ট হোক, হোয়াট এভার, সেখানে হুম। লেকচারারশিপের জন্য সে অ্যাপ্লাই করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ সে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারে, যে আমি পিএইচডি করতে চাই, আমার কাছে নেটের সার্টিফিকেট আছে, নেট আছে আমার কাছে, নেট ক্লিয়ার আমি। ওকে। হুম। ঠিক আছে, এরপরে যে স্টেপটা আসে সেটা হচ্ছে জেআরএফ। জেআরএফটা কি, যেহেতু গভর্নমেন্ট আমাদেরকে একটা সাপোর্ট করছে রিসার্চের জন্য, হ্যাঁ, তো তার জন্য হুম। অবশ্যই রেজাল্ট একটু ভালো করতে হবে। তো রেজাল্টটা ভালো ওই 6 জনের মধ্যেই, যারা টপ কম বেশি 1.5%, মানে দুজনকেও দেয় না, 100 জনের মধ্যে দুজনকেও হুম। দেয় না, টপ 1.5 জনকে, এরকম একটা হিসাবে। আমি যে বছর ক্লিয়ার করি সে বছর তার ছিল 1.69, এটা হচ্ছে তার পার্সেন্টেজ ছিল। আর যদি ওভারঅল দেখি তাহলে 1.34 ছিল। যদি টোটাল বাহ। যতজন, মানে টোটাল 83 হুম। সাবজেক্টে হুম। যদি আমি হিসাব করি, গড় ক্যালকুলেশন করি, তাহলে 1.39। আর হোম সায়েন্সের ক্ষেত্রে যেটা ছিল অল ওভার ইন্ডিয়াতে 1.69। মানে ঠিক আছে, সাংঘাতিক রকমের কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশন কিন্তু আছে, কম্পিটিশন কিন্তু ভালো রকম কম্পিটিশন আছে। হ্যাঁ, তো মানে যদি দেখা যায় তো 8,000 10,000 হয়তো একটা হোম সায়েন্সের আমাদের পরীক্ষা হুম। দিচ্ছে, তার হুম। মধ্যে হয়তো 134 বা এরকম কাইন্ড অফ, তারাই শুধুমাত্র কিন্তু জেআরএফ এর জন্য এলিজিবল, এবং তখন তাদের একদম। জিআরএফ এর একদম। সাথে সাথে প্লাস এলএসও দেওয়া হয়। হ্যাঁ, এবং সে আচ্ছা। তখন গিয়ে আবার কোনো একটা ইনস্টিটিউটে অবশ্যই সে অ্যাপ্লাই করতে পারে পিএইচডির জন্য, বা সে যদি পিএইচডি না করতে চায়, হ্যাঁ, জেনারেলিটা হয় না, জিআরএফ পেলে সবাই পিএইচডির দিকেই যায় মোস্টলি, হ্যাঁ। কিন্তু কেউ যদি না হ্যাঁ। চায়, হ্যাঁ। হ্যাঁ, যে আমি কলেজেই পড়াবো বা কলেজের দিকেই যাব, তাহলে সেটাও পসিবল। হ্যাঁ।
সেটাও একদম পসিবল। এইটা রিলেটেডই একটা কোয়েশ্চেন আমি তোমার পেয়েছি, সেটা হচ্ছে একজন জিজ্ঞাসা করেছে যে আফটার কোয়ালিফাইং নেট এই যে কলেজে যেটা পড়ানোর কথা বললে অ্যাবাউট অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ, প্রফেসরশিপ, তো সেইটাতে সে কিরকম ভাবে এগোবে, মানে সেটার জন্য কি জেআরএফ লাগবে না শুধুমাত্র এলএস কোয়ালিফাই করেই সে যে কোনো কলেজের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপে সে যেতে পারবে, এইটা যদি একটু বলো। আচ্ছা, যেতে পারে, ঠিক আছে, যেতে আচ্ছা, পারে আচ্ছা। অবশ্যই। মানে যদি খাতায় কলমে বলি যে হ্যাঁ তুমি যদি নেট পাস করে যাও তুমি এলিজিবল, ঠিক আছে, হুম, এখানে কেউ তোমাকে হুম, আটকাতে পারবে না। কিন্তু ঘটনাটা হুম, এখানে গিয়ে একটু অন্যরকম হয়ে যায়। সেটা হচ্ছে যে দেখা গেল যে আমি যখন কলেজে অ্যাপ্লাই করতে গেলাম, হ্যাঁ, বা কোনো একটা ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে গেলাম যে আমি পড়াতে চাই, আমার হুম, নেটের সার্টিফিকেট আছে, আমি এবছরই নেট পাস আউট। কিন্তু দেখা গেল সাইমালটেনিয়াসলি পাশে একজন এসে দাঁড়ালো, তার একটা পিএইচডি ডিগ্রি আছে। এবার প্রেফারেন্সেস, যারা এখানে একটা প্রেফারেন্সেস। এক্স্যাক্টলি, তাহলে কাকে আমরা প্রেফারেন্স দেবো এটা তো বলতে লাগে না, এটা খুবই সোজা। হুম, যে সবাই চাইবে যে পিএইচডি করছে বা যার হয়ে গেছে হুম, হুম, তাকে একটু প্রেফারেন্স দিতে। তো তাই জন্য সবসময় বলবো যে অবশ্যই নেট দিয়ে তুমি চেষ্টা করতেই পারো। হ্যাঁ, হুম, যদি পিএইচডি করার ইচ্ছে থাকে বা সেরকম একটা মাইন্ডসেট থাকে তাহলে অবশ্যই পিএইচডিটা করে কোনো একটা ইনস্টিটিউশনে বা কলেজে যেখানেই হোক পড়ানোর জন্য আসাটা বেটার আমার মনে হয়। সেক্ষেত্রে আহ, মানে অ্যাকসেপ্টেন্সটা হ্যাঁ, অনেক বেশি ভালো হ্যাঁ, হয়, হুম, অনেক বেশি ভালো হয় রাদার দেন কোথাও একটা গিয়ে মনে হবে না যে আমি এই আমার পিএইচডিটা না থাকার জন্য আমি এখান থেকে লেফট আউট হয়ে গেলাম বা আমি বেরিয়ে যেতে হচ্ছে কম্পিটিশন থেকে। সেটা হয় না, হুম, কিন্তু তুমি হুম, এলিজিবল, তুমি অ্যাপ্লাই করতেই পারো, ওকে, তোমাকে কেউ আটকাতে পারবে না সেক্ষেত্রে। আচ্ছা। আচ্ছা, একদম। আরেকটা জিনিস এখানে এই রিলেটেড একটা আরেকটা কোয়েরি এসেছে, সেটা হচ্ছে যে হুম। আমরা এই পিএসসি বা সিএসসি, এটা কি হুম। আফটার কোয়ালিফাইং নেট কি অ্যাপ্লাই করা পসিবল, মানে সেটা কি, হ্যাঁ, মানে একটু। একদমই আচ্ছা, পসিবল, আচ্ছা, একদমই আচ্ছা, পসিবল। মানে অনেকেই অ্যাকচুয়ালি টার্গেট রাখে যে আমি এটার পরে একটু হ্যাঁ, হ্যাঁ, এই দিকে এগোতে চাইছি, তো তাদের হ্যাঁ, পক্ষে তাহলে জবের দিকে। এটা পসিবল। ঠিক। হুম। হ্যাঁ, আচ্ছা, তাদের ক্ষেত্রেও ওকে। পসিবল। হুম, একদম পিএসসি বা সিএসসির আমাদের ওয়েবসাইট গুলো যেগুলো আছে, ডাব্লিউবিসিএসসি, হ্যাঁ, এবং পিএসসি যে ওয়েবসাইট আছে, এগুলোতে টাইম টু টাইম একটুখানি আমাদের নজরে রাখা, হ্যাঁ, কখন কি বেরোচ্ছে আচ্ছা, না বেরোচ্ছে এগুলো বা সেই রকম আচ্ছা, প্রিপারেশন নেওয়া, এগুলো একটু করতে হবে। তাহলেই মানে কোনো অসুবিধা আচ্ছা, নেই, এটা করতেই পারে। একদমই। আচ্ছা। হ্যাঁ, চ্যাট বক্সে হ্যাঁ, একটা কোয়েরি এসেছে, আমরা একটু দেখে আচ্ছা, নিই। সেটাতে বলছে যে নিশ্চয়ই। এই বছরে যে ইউজিসি নেটটা হচ্ছে, সেখানে হুম। মোটামুটি মেজর চেঞ্জেসটা কি কি এসেছে, মানে যেটা একদম চোখে পড়ার মতো বলা যেতে পারে, চোখে যে পড়ার এই বছরে মতন, হ্যাঁ, রিলিজ। চোখে পড়ার মতন। হ্যাঁ, চোখে পড়ার মতন এবারে মানে বেশ কিছুটা, সেটা ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ওএমআর, যেটা হ্যাঁ, মানে সব থেকে বেশি টেনশনের একটা, আমার ক্ষেত্রে মনে হয়। হ্যাঁ, খুব একটা টেনশনের বিষয় এই ওএমআর। সেই ছোটবেলায় বিভিন্ন জায়গায় হয়তো পরীক্ষা দিয়েছিলাম আমরা, ওএমআর এ সেই গোল করে একদমই। করে দিতে হতো। এইটা একটা খুব ভাইটাল জিনিস এবছর এসছে। হ্যাঁ, যেটা আমাদের প্রায় 2018 বা 2019 থেকে আমাদের খুব সম্ভবত হুম। অনলাইনে এটা শুরু হয়, সিবিসি 18 লাস্ট ছিল। সিবিসি বেসড হয়ে গেছিল, সিবিসি একদম, বেসড একদম, হয়েছিল একদম। 18-19-এ। হ্যাঁ, এটা হ্যাঁ। কারণ কি আমার মনে আছে আমি একবার 15-এ দিয়েছিলাম, তখনও কিন্তু মানে আচ্ছা। আমরা হাতে লিখেই দিয়েছিলাম, তো সেই হ্যাঁ, সময়তেও হ্যাঁ, কিন্তু হ্যাঁ। কম্পিউটার বেসটা স্টার্ট হয়নি, বাট এই হয়নি। ফ্রিকুয়েন্ট ইয়ার্স গুলোতে আমরা সিবিসি বেসই পাচ্ছিলাম, বাট এই ইয়ারে আবার সেটা চেঞ্জ করে চেঞ্জ মানে হয়ে গেল। অফলাইন এক্সামস এ দেওয়া, হ্যাঁ, এটা একটা হ্যাঁ, সত্যি টাফ বিষয়, কারণ কি টাইম এটা একটা ম্যানেজমেন্ট চাপের। আমার মনে হয়, হ্যাঁ, টাইম খুব ম্যানেজমেন্টটা খুব সমস্যা এখানে হয়। একটা, যে মানে কারণ কোনটা আগে এখানে করব, কোনটায় কতটা টাইম হ্যাঁ, দেবো, হ্যাঁ, কারণ হ্যাঁ, ওখানে হ্যাঁ, কি আমরা পরপর স্লাইড বাই স্লাইড চলে যাই, কিন্তু এখানে তার ঠিক। সেরকম হচ্ছে না ব্যাপারটা, মানে না, আমাদের না। অনেকটা টাইম ধরে ধরে এক একটাকে করতে টাইম, হচ্ছে, সেটা একটা ব্যাপার একদম থাকে। ব্যাপার। এবং এখানে কি হয় প্রত্যেকটা গোলকে মানে ইন্ডিভিজুয়ালি একটু মানে ফোকাস করে আমাদের করতে হুম, হয়। তার কারণ হুম, কম্পিউটারে হলে কি হলো, আমরা একটা একটা জাস্ট ক্লিক করলাম, টিক হয়ে গেল, আমাদের নিশ্চিন্ত। হুম, হ্যাঁ, কিন্তু হুম, এখানে যেটা হয় গোলটাকে করতে একটু মাইনিউটলি হয়তো বেরিয়ে গেল, হুম, হ্যাঁ, বা হয়তো একটু বেশি চাপ পড়ে গেল, পেপারটা ফুটো হয়ে যেতে পারে। এগুলো একদম রিয়েল লাইফ হ্যাঁ, সিচুয়েশন। একদম এটা মনে হতে পারে একদম, যে কি করে একটা পেপার ফুটো হয়ে যেতে পারে কেউ চাপ দিয়ে, বাট হয়, এগুলো হতেই হয়, পারে। হয়, হ্যাঁ, এগুলো একদমই, হতেই পারে। দেখা গেল এমন একটা বেঞ্চে বসেছি, বেঞ্চটার একদিকে ফুটো, মানে এইসব জিনিসগুলো খুব
ডিফিকাল্ট এগুলো হয়। হ্যাঁ, তো এইটা একটা মেজর চেঞ্জেস। আরেকটা যেটা চেঞ্জেস করেছে সেটা হচ্ছে, এতদিন ওই আগেই বলছিলাম যে এবছর মানে আগের বছর অব্দি দুটো ক্যাটাগরি ছিল, একটা এলএস আর একটা হুম জিআরএফ। কিন্তু এবছর হুম যেটা নতুন করেছে সেটা তিনটে ক্যাটাগরি করে দিয়েছে। হ্যাঁ, হুম এবছর তিনটে ক্যাটাগরি করে দিয়েছে। একটা করে দিয়েছে ওরা যেটাকে ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি বলছে। হ্যাঁ, এবার হুম হুম ক্যাটাগরি ওয়ানে যেটা করেছে সেখানে হচ্ছে তুমি জিআরএফ পাবে, তার সাথে এলএসও পাবে। মানে জিআরএফটা তুমি পেলে, তুমি এলএসও পেলে, এবং জিআরএফ এর তুমি যে তোমার যে সুবিধাটা, হ্যাঁ, তো সেটাও ফেলোশিপটা সেটা তুমি পাবেই। এটা একটা যেরকম হুম ছিল, এলএসটাও হুম সেম আগের মতনই আছে। বাট এবারে যেটা হুম থার্ড ক্যাটাগরি নতুন একটা অ্যাডিশন করেছে সেটা হচ্ছে অনলি পিএইচডি। ঠিক আছে, সেখানে কিন্তু হুম জিআরএফ নেই, হুম সেখানে কিন্তু এলএসও নেই। মানে তুমি কোনো আচ্ছা জায়গায় অ্যাপ্লাইও করতে পারবে না যে আমি একজন এলএস ক্যান্ডিডেট বা আমার নেট ক্লিয়ার হয়েছে, তুমি হুম কোথাও অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু তুমি যদি চাও তুমি পিএইচডির জন্য কোথাও অ্যাপ্লাই করতে পারো। এবছর কিন্তু এই একটা নতুন ক্যাটাগরি, একদম মানে নতুন, আগে এরকম কোনো জিনিস আমাদের চোখে পড়েনি। তো এবছর থেকে সেটা শুরু হয়েছে। এখন সেটার কতটা ভালো খারাপ সেগুলো পরে আমরা অনেক বুঝতে পারবো। বাট হুম এবছর এই হুম একটা সুবিধাও বলা যেতে পারে। আবার তার সাথে সাথে আমার মনে হয় যে কিছু স্টুডেন্ট যারা হয়তো পেতো না কোনো কারণে অল্প নাম্বারের জন্য, বা হুম একদম হুম টায় হুম টায় অনেকেরই হয় 1 নাম্বার 2 নাম্বারের জন্য তাদের জিআরএফ হাতছাড়া আটকে হয়, গেল এলএস হাতছাড়া হয়। হুম একদম, এগুলো আমাদেরও অনেক বন্ধু বান্ধবের সাথে হয়েছে। খুব মানে কষ্টদায়ক ব্যাপার একটা, যাই হোক। তো সেক্ষেত্রে হয়তো তাদের একটুখানি ওই পিএইচডির ওই জায়গাটা পেলে, শুধু অনলি পিএইচডি, হয়তো সেই জায়গাটা অনেকে হয়তো চলে আসবে, অনেকে হয়তো পেয়ে যাবে। এবং আচ্ছা, সেক্ষেত্রে এখানে একটা আমি কম্পিটিশনটাও ইন্টারাপ্ট বেড়ে যাবে। করব। সেটা হচ্ছে একদম। পিএইচডি, যেটা তুমি বললে যে একটা নতুন ক্যাটেগরি হয়েছে, এটা কি হুম। মানে যারা পিএইচডি করবে সেটা কি মানে নিজেদের সেলফ ফাইন্যান্স হিসেবে সেটা করতে হবে? মানে সেটা সেটা কি আসলে মানে নিজেদের হিসেবে? আচ্ছা, এইটা যেটা বলি সেলফ ফাইন্যান্স মানে কি বলতো, যে মানে আমাদের যখন আমরা পিএইচডি করছি তখন জেআরএফ বাদে এলএস, মানে আগেরটা আমি আগের হিসাবেই বলছি, এলএস হুম পেলেও কিন্তু সেখানে সেলফ ফাইন্যান্সই হচ্ছে। কারণ এলএস এ হুম তো কোনো হুম ফেলোশিপ তো তোমার না থাকছে না। না তাহলে না সেক্ষেত্রে না তোমার নিজেরই যা দরকার হবে, যদি তুমি যে ইনস্টিটিউটে হুম করছো বা যে ল্যাবে করছো, হুম রাদার বলা ভালো, হুম সেখানে যদি সেই হুম ফেসিলিটি না থাকে বাট তোমার দরকার, হুম সেক্ষেত্রে কিন্তু তোমাকেই সেটা হুম অ্যারেঞ্জ করতে হয়। ঠিক আছে, ওকে তো এক্ষেত্রে ওকে অনলি পিএইচডি যে ক্যাটাগরিটা, থার্ড ক্যাটাগরিটা হচ্ছে, হুম সেখানেও সেই সেম জিনিসটাই অ্যাপ্লিকেবল। আচ্ছা বুঝতে আচ্ছা পেরেছো? একই, ওকে শুধুমাত্র জিআরএফ এর ওকে ক্ষেত্রেই একটা আলাদা একটা মানে মানে সাপোর্ট আর কি ফেসিলিটিটা থাকবে। মোট কথা জেআরএফ এ থাকছে, সেটা অনেকটাই মানে একদম। জেআরএফ টা ক্লিয়ার থাকলে সেটা এলএস এর ফেসিলিটিটাও তুমি তার সাথে পাচ্ছ, তো সেটা তোমার একদিক থেকে মানে হ্যাঁ, তুমি এরপর চুজ করতে পারবে যে আইদার তুমি রিসার্চ ফিল্ডের দিকে যেতে চাইছো অথবা তুমি অ্যাসিস্ট্যান্ট ঠিক, প্রফেসরশিপের দিকে যেতে ঠিক, চাইছো। ঠিক। এই দুটো অপশন তখন অ্যাভেলেবেল থাকছে, তাই তো? আচ্ছা, একদম, আরেকটা একদম, জিনিস একদম। জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে নতুন প্যাটার্ন, তো নতুন প্যাটার্নে আমাদের হোম সায়েন্সের যেটা সিলেবাস আমরা এতদিন হুম, জেনে আসছিলাম, তো হুম, তার হুম, হুম। মধ্যে কি নতুন কিছু চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে মানে আহ, আহ, এই ক্ষেত্রে? খুব একটা যে চেঞ্জেস এসছে তা নয়। মোটামুটি সিলেবাস আচ্ছা মানে এক্সাম প্যাটার্নটা সেম আছে। হ্যাঁ, মানে আগে যেরকম আচ্ছা আমাদের 50 কোয়েশ্চ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ছিল, এবং দুটো হুম পেপারকে হুম একসাথে এক্সাম দিতে হতো, মাঝখানে কোনো গ্যাপ হুম থাকতো না। 3 ঘন্টার মানে হুম 180 মিনিটের পরীক্ষা, এবং কোয়েশ্চেন হুম তোমার হচ্ছে ফার্স্ট পেপারে 50, মার্কস হচ্ছে তার 100, মানে হুম 2 নাম্বার করে। আর হুম জয়েন করেছে। আর সৌম, হচ্ছে ওয়েলকাম। থ্যাংক ইউ। আহ, আর আমরা হচ্ছে সৌম্যর তোমার কাছেও আসবো। সোহম একটা জিনিস আলোচনা করছে, আমরা তারপর সৌম্যর থেকেও কিন্তু ডিটেলসে জানবো অনেক কিছু আজকের নেটের ব্যাপারে। একদম একদম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, সৌম তারপরে কন্টিনিউ করো। সেকেন্ড সেকেন্ড যে পেপারটা, সেই পেপারটায় আমাদের কিন্তু 100টা কোয়েশ্চেন থাকছে। হ্যাঁ, 100 কোয়েশ্চেন, মার্কস হচ্ছে 200। তো টোটাল হয়ে যাচ্ছে ওকে আমাদের 300 মার্কস। এবং সিলেবাস হুম যেটা আগে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ছিল, মোস্টলি সিলেবাসের যদি মেইন টপিক আমরা দেখি,
মানে যেগুলো হেডিং, হ্যাঁ, যেগুলো মেইন টপিক হুম। হিসাবে, যেমন রিসার্চ মেথোডোলজি হোক, হ্যাঁ, বা হয়তো একদম প্রথম দিকের আমাদের এডুকেশন মানে টিচিং অ্যাপটিটিউড হোক, এগুলো সব সেমই আছে। এবারে অনেক সময় কি হুম। হয় যে ভেতরের যে জিনিসগুলো থাকে, কারণ সিলেবাসটা দেখতে খুব ছোট্ট লাগে এইটুকুনি, কিন্তু সিলেবাসটাকে হুম। যদি ভাঙা যায়, কম বেশি 21 পাতার একটা সিলেবাস হয়, যদি হুম। ঠিকঠাক ভাবে হুম। ভাঙা যায় ভেতরে প্রত্যেকটা হুম। জিনিসকে। হুম। তো 21 পাতার একটা সিলেবাস হয়, তো ওখানে গিয়ে দেখা যায় যে প্রত্যেক বছরই ওরা নতুন কিছু জায়গা থেকে কোয়েশ্চেন দেয়। হ্যাঁ, হুম। তো সেইগুলোকে একটু আইডেন্টিফাই করে বা তার আগের বছরের কিছু ট্রেন্ড দেখে সেইগুলোকে একটুখানি আমাদেরকে পড়তে হবে। আদারওয়াইজ মোটামুটি দুটো আচ্ছা। পেপার সেমই আছে মোটামুটি। ওকে। আচ্ছা, হোম সায়েন্সের প্রিপারেশনস এর জন্য অনেকেই বুক সাজেশন চায়, যে মানে কোন বই হোম সায়েন্স প্রিপারেশনস এর জন্য বেস্ট হবে। তো তোমরা যেহেতু মানে সৌম্য এবং তুমি দুজনেই বলতে পারো যে এই বুক সাজেশনসে আমরা কোন দিকটাতে হাইলাইট করতে পারি, মানে কোন ধরনের বুক মোটামুটি ক্র্যাক করার জন্য বা তোমরা প্র্যাকটিস করে যেটা অনেক উপকার পেয়েছো সেই রকম ধরনের যদি কিছু সাজেস্ট করো। বইয়ের মধ্যে যেটা স্ট্যান্ডার্ড বই যেটা ভালো, মানে হুম। আহ, সেটা বলবো আরিহান্তের বই। আরিহান্তের বইয়ের একদম। ফার্স্ট পেপারটা খুবই ভালো। হ্যাঁ, হুম। আহ, এবং সেকেন্ড পেপার আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আরিহান্তে হোম সায়েন্সের সেকেন্ড পেপার ছিল না, দুর্ভাগ্যবশত তখন অন্য ও বই থেকে পড়তে হতো। কিন্তু রিসেন্ট ইয়ারে আচ্ছা। এবছর আমি দেখছি এই বইটা বেরিয়েছে একটা, তো সেটা বাহ। সিলেবাস খারাপ না, সেটা সিলেবাস ভালো। বইটা এরকম মোটা, তবে আমি সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট দুটো করে বই যেন সবাই পড়ে, অ্যাটলিস্ট ওকে। দুটো করে বই। ওকে। হ্যাঁ, তো আরিহান্ত ওকে। একটা ভালো অপশন হতে পারে। আর তার সাথে আমি একটা পড়েছিলাম, সেটা হচ্ছে ট্রুম্যান। হ্যাঁ, হুম। ট্রুম্যানের একটা বই। আরেকটা আছে হুম। কেভিএস মাদান বলে একটা বই আছে। হ্যাঁ, কেভিএস আচ্ছা। মাদান, MADAN আচ্ছা। KVS। হ্যাঁ, তো এই আচ্ছা। বইগুলো মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড বুক। ঠিক আছে। ওকে। আর যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি কেউ পেতে চায়, মানে অবশ্যই হুম। প্র্যাকটিস করা উচিত। হুম। তো হুম। হুম। সেটার হুম। জন্য এমনি আমাদের কলেজ স্ট্রিটে গেলে অনেক স্ট্যান্ডার্ড মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের বই পাওয়া যায়। এবার সেটা আমাদের সময় আমরা সেকেন্ড পেপারটা পাইনি, কারণ সেকেন্ড পেপারটা না তখন অতটাও ছিল না, মানে পাওয়া যেত না সেই সময়টায়। আমি হুম। দেখেছি, তো হুম। ফার্স্ট পেপারটাই আমি মোস্টলি পেয়েছিলাম। তো ফার্স্ট পেপারের বইটা তো অ্যাভেলেবেল আছেই, এখন একটু খুঁজলে হয়তো সেকেন্ড আচ্ছা। পেপারটাও হয়তো পেয়ে যাওয়া যাবে। এটা একটুখানি গিয়ে একটু ভালো ভালো বইয়ের দোকানগুলোতে একটু খোঁজ করলে হয়তো পেয়ে যাবে। তো এই ওকে। বইগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা। নেক্সট যেটা আমি কোয়েশ্চেনটা এখানে খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, 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 সৌম্য, প্লিজ কন্টিনিউ। আমি আরো কয়েকটা জিনিস একটু অ্যাড করে দিতে চাই। সোহম হুম। যেগুলো হুম। বললো ম্যাক্সিমামটাই হচ্ছে আমরা যদি কোশ্চেন অ্যান্সার বেসিসে পড়াশোনা করতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের টু ম্যানস রয়েছে, উপকার্স রয়েছে, কেভিএস মাদান রয়েছে, অ্যারিয়ান্স রয়েছে। এগুলো সবই হচ্ছে কোশ্চেন অ্যান্সার বেসিসে আমাদের পড়াশোনা করার জন্য। এবার আমরা যদি কোনোটার সাবজেক্ট ক্লিয়ার করতে যাই, কারণ আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই আছে নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড থেকে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড স্ট্রং রয়েছে, কিন্তু আরো যে হুম। পার্ট গুলো রয়েছে, যেমন ধরো টেক্সটাইল রয়েছে, ক্লোদিং রয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট রয়েছে। হিউম্যান ডেভেলপমেন্টটা অনেকে হয়তো জেনারেল কোর্সে বা এখন মাইনর কোর্সে পড়লেও টেক্সটাইল বা ক্লোদিং পার্টটা অতটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা সিলেবাস রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলে যে ফুড অ্যান্ড নিউট্রিশনের যে সিলেবাস রয়েছে সেখানে অতটা কভার আপ করা হয় না, যার জন্য কি হয় টেক্সটাইল ক্লোদিং এর যে ডাইং বা আরো যে বিভিন্ন ধরনের পার্ট গুলো রয়েছে সেগুলো আমাদের একটু কনসেপচুয়ালি কম থেকে যায়। সেক্ষেত্রে যদি সেই কনসেপ্ট গুলো মানে বেসিক কনসেপ্ট মানে যতটা আমাদের কোশ্চেন অ্যান্সার গুলোকে করার জন্য দরকার সেটা মনে হয়, তাহলে আমি একটা বই সাজেস্ট করব, সেটা হচ্ছে নবনীতা কৌর সখির হোম সায়েন্স বলে, ইউজিসি নেটের প্রিপারেশনস এর জন্যই বইটা দেওয়া হয়, নবনীতা কৌর সখি। যার পাবলিশার্স হচ্ছে কসমস বুক হাউস পাবলিশিং হাউস। এটা হয়তো কলেজ স্ট্রিটে পাওয়া যায় না, কিন্তু এই কসমস বুক হাউস পাবলিশিং হাউস যারা রয়েছে তাদের কাছ থেকে অনলাইনে বইটা পারচেজ করা হয়। এর পার্ট 2 আছে, মানে ম্যাক্সিমামটাই পার্টটার জন্য এটা বইটা করা হয়েছে, এবং এখানে যেমন কিছুটা কনসেপচুয়ালি মানে বেস ক্লিয়ারেন্স এর জন্য কিছুটা করে আলোচনাও করা থাকে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কোশ্চেন অ্যান্সারও করা থাকে।
তা আমার মনে হয় কোশ্চেন অ্যান্সার তোমরা যতটা প্র্যাকটিস করবে তার সঙ্গে সঙ্গে যদি এই বেসিক জায়গাগুলো বোঝার জন্য ইয়ে করো, তাহলে নবনীতা কর সখীর হোম সায়েন্স বইটা এফেক্টিভ হবে। কারণ আমি নিজে এই বইটা ইয়ে করে এটা পেয়েছি। এবার এখন যেহেতু সিলেবাসটা কিছুটা চেঞ্জ হয়েছে, সিলেবাস চেঞ্জ হওয়া এবং তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাডিশন হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় যদি কনসেপ্ট ক্লিয়ারেন্সের ব্যাপারটা থেকে থাকে, এবং অবশ্যই আমার যেটা মনে হয়েছে যে টেক্সটাইল ক্লোদিং এই জায়গাটায় মেনলি আমাদের কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করা দরকার। সেক্ষেত্রে এই বইটা খুবই এফেক্টিভ হতে পারে। আমাদের অনেকটা ডিটেলস এ সৌম্য কিন্তু বলে দিল যে কোন কোন পার্টিকুলার জায়গাগুলো আমাদের ফোকাস করতে হবে যারা ইন ফিউচার হোম সায়েন্সে এগোতে চাইছে। যে কথাটা একদম ঠিক বলেছে যে নিউট্রিশন পার্টটা তো অনেকেরই আমাদের জানা, কিন্তু যেটা আমাদের নন নিউট্রিশন পার্ট লাইক টেক্সটাইল বা ওটা, তো ও যে বইটা সাজেস্টিভ করলো আমার মনে হয় এই বইটা তোমরা যারা যারা আপকামিং জুন বা ডিসেম্বরের জন্য প্রিপেয়ার হচ্ছ, তো তোমরা অবশ্যই কিন্তু তাহলে তোমাদের লিস্টে রাখো, এটা থেকে প্র্যাকটিস করবে, হোপফুলি তাহলে তোমাদের কাছে সেটা হেল্পফুল হবে। সৌম্য, এই ব্যাপারে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে বুকস এর কথা আমরা বললাম, তো ফার্স্ট পেপারটার জন্য মানে আমরা নিজেদের সাবজেক্টিভ পেপারটা তো আমরা জানি, তো ফার্স্ট পেপারের জন্য আমাদের এক্সট্রা মানে মানে কোন দিকটাতে ফোকাস করলে ভালো হয়? মানে পেপার ওয়ান ক্লিয়ার করাটা একটা খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে, যে পেপার ওয়ানটাই মেনলি সে আটকে যাচ্ছে, যে অনেকবার হয়তো অ্যাটেম্প করছে কিন্তু পেপার ওয়ানটা ঠিকঠাক মতো সে এগোতে পারছে না। তো পেপার ওয়ানের জন্য কোনো সাজেশন, মানে কিভাবে প্র্যাকটিস করলে পেপার ওয়ানটা ইজি লাগবে সেক্ষেত্রে? পেপার ওয়ানের ক্ষেত্রে মেনলি যেটা মানে আমাদের নেট ক্র্যাক করার ক্ষেত্রে যে আমরা হয়তো সাবজেক্টটাকে টু ম্যান বা যা যা কোশ্চেন অ্যান্সার রিলেটেড যে বইগুলো আছে সেগুলোর মধ্যে আমরা মাধ্যমে আমরা পেপার টু তে কিন্তু অনেকটাই মার্কস ইয়ে করতে পারি। কিন্তু আমাদের যেটা মেন প্রবলেম হয়ে দাঁড়ায় যে ফার্স্ট পেপারের মার্কসের ক্ষেত্রে দেখা গেল ফার্স্ট পেপারের মধ্যে আমরা রিজনিং পার্ট গুলো বা ধরো যে চাইল্ড পেডাগগিক যে এগুলো রয়েছে, টিচিং অ্যাপটিটিউডের যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু খুব একটা স্কোর করা যায় না। এক্ষেত্রে যারা বিএড করছে, বিএড শেষে বেশ কিছু বই থাকে যেখানে চাইল্ড সাইকোলজি গুলো বা টিচিং অ্যাপটিটিউড গুলো, সেখান থেকে আমরা কিছুটা হেল্প পেতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে সোহম যেটা উল্লেখ করলো যে কেবিএস মাদানের বইটা, সেই কেবিএস মাদানের যে ফার্স্ট পেপারটা রয়েছে, সেই ফার্স্ট পেপারের মধ্যে মধ্যে যে রিজনিং পার্ট গুলো রয়েছে, যে রিজনিং পার্টের যে এগুলো রয়েছে, সেই জায়গাগুলো আমরা এ করতে পারি। বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের যে বইগুলো রয়েছে, আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে চাই, সেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও বেশ কিছু রিজনিং এর ভালো ভালো বই পাওয়া যায়, যেমন কেভিএস মাদান আছে, তারপর আরো রয়েছে যেটা সেটা হচ্ছে উপকার্স রয়েছে, ট্রুম্যান্স রয়েছে, আরিয়ান্স রয়েছে। এগুলোর থেকে ওই রিজনিং গুলো আমরা ইয়ে করতে পারি। বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যে রিজনিং এর বইগুলো রয়েছে, সেই রিজনিং এর বইগুলো থেকে আমরা কিন্তু ফার্স্ট পেপারটা প্রিপেয়ার করতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা বলবো যে ম্যাথামেটিক্যাল রিজনিং যেগুলো থাকে, বিভিন্ন ম্যাথামেটিক্যাল রিজনিং এর জায়গাগুলোতে আমাদের অনেকেই আটকে যায়, বা অনেকে যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সেই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসার ফলে ওই জায়গাগুলো একটু প্রবলেম হয়। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্ট পড়ছো বা ভবিষ্যতে নেট দেওয়ার পরিকল্পনা করছো, তাদের ক্ষেত্রে বলবো এই ধরনের ম্যাথামেটিক্যাল রিজনিং এর এখন অনেক বুকস অ্যাভেলেবেল আছে, আমাদের কলেজ স্ট্রিটে গেলে পেয়ে যাবে। বা ধরো বিএড এরও বেশ কিছু, বিএড মানে যেখানে কিভাবে টিচিং করতে হয় বা টিচিং অ্যাপটিটিউড কিভাবে করতে হয়, আমাদের চন্দ্রিমা এ ব্যাপারে আরো ভালো জানে যেহেতু বিএড অলরেডি করেছে। এবং সেখানে কি কি বই ইউজ করা হয় বা অ্যাপটিটিউড গুলো পড়ানোর জন্য কোন কোন বই পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে সেইগুলো থেকে যদি আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, মানে কনসেপ্ট বলতে আমরা বলবো বেশ কিছু থিওরেম নিজেদের মধ্যে তৈরি করে নেওয়া। যেমন ধরো রিজনিং গুলোকে আমরা লিখে নিলাম, বা কোনো কোনো ডাউন অ্যারো অ্যারো দিয়ে বা স্টেপ বাই স্টেপ আমাদের কিভাবে ফলো করা উচিত, সেটা আমরা নিজেদের মতো করে আমাদের নিজেদের বোঝার মতো করে একটা খাতার মধ্যে আমরা নোট ডাউন করে নিলাম। এবার রেগুলার বেসিসে রেগুলার একটা টাইম করে রাখলাম যে এই টাইমটা আমরা ওগুলোকে ফলো আপ করবো। ধরো যেমন ধরো চাইল্ড সাইকোলজির ব্যাপারগুলো বা ধরো টিচিং অ্যাপটিটিউডের ব্যাপারগুলো একটা পার্টিকুলার একটা টাইম রাখলাম যে এই টাইমটায় আমরা ওটাকে রেগুলার, মানে কোনো একদিনও যেন গ্যাপ না যায়। যেমন আমাদের
নট ডেইলি লাইফের মধ্যে যে যে কাজগুলো আমরা রেগুলার করে থাকি, ঠিক সেরকম ভাবে রেগুলার বেসিসে যদি করা হয়, দেখা যাবে 1 মাস বা 2 মাস পরে ওগুলো আর অতটা দেখার প্রয়োজন আমাদের পড়ছে না, তখন ওগুলো অটোমেটিক্যালি আমাদের মনে এসে যাবে। এইভাবে ফার্স্ট পেপারটাকে রেডি করা যেতে পারে। এবং সবচেয়ে বলবো নেট ক্র্যাক করার জন্য, যেটা হয়তো সৌম্য আমার সঙ্গে এগ্রি করবে, যতটা মার্কস আমরা ফার্স্ট পেপারে ক্যারি করতে পারবো বা যতটা পজিটিভ অ্যান্সার আমরা করতে পারবো, ততটাই আমাদের নেট ক্র্যাক করার চান্সেসটা কিন্তু বেড়ে যাবে। কারণ মোরাললেস সেকেন্ড পেপারে আমরা কম বেশি এটা ওটা বিভিন্ন বইয়ের মাধ্যমে আমরা কিন্তু অনেকটাই কোশ্চেন শক্ত হোক, মানে কোশ্চেনটা ঘুরিয়ে আসুক বা কোশ্চেন ইজি আসুক সেটা ব্যাপার না, কোশ্চেন ঘুরিয়ে এলে সকলেরই সেকেন্ড পেপারের মার্কস কমবে। কোশ্চেন যদি ইজি আসে তখন সকলেই কিন্তু সেকেন্ড পেপারে বেশি মার্কস ক্যারি করতে পারবে। অর্থাৎ ফার্স্ট পেপারটা আমরা যত ভালো অ্যান্সার করতে পারবো বা যতটা বেশি মার্কস ক্যারি করতে পারবো, নেট ক্র্যাক করার সুবিধাটা কিন্তু আমাদের তত বেশি কিন্তু বেড়ে যাবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, কারণ কি এইটা এইটা একদম ঠিক জানাটা খুব কথা। দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। সোহম বলো তুমি যেটা বলছো। হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছে সৌম্যদা, যে ফার্স্ট পেপার হচ্ছে ডিসাইডিং। একদম, মানে চোখ বন্ধ করে ফার্স্ট পেপার হচ্ছে ডিসাইডিং। মানে একটা অ্যাভারেজ এরকম একটা বলা হয়, বা আমিও মনে করি যে মোর দ্যান 35 যদি কেউ ফার্স্ট পেপারে ঠিক করে ফেলতে পারে, 35টা মানে 50-র মধ্যে, তাহলে তার যা মোটামুটি এতদিন, মানে যদি সে নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডে হয়, হ্যাঁ, বা যদি তার এই সাবজেক্টটা মোটামুটি পড়া থাকে, তাহলে সে এই মোটামুটি আইডিয়া নিয়ে বা একটা প্রিপারেশন নিয়ে সেকেন্ড পেপার যা স্কোর করবে, ওদিকে যদি 35টা ঠিক হয়, তাহলে তার মোটামুটি নেটটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম একটা। একদম, খুব ভালো জিনিসটা তোমরা দুজনেই এক্সপ্লেন করেছো। তার কারণ হচ্ছে এখানে অলরেডি কমেন্ট বক্সে অনেকেই মেনশন করছে যে কিভাবে ক্র্যাক করব তার স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজি বলতে গেলে আমার মনে হয় যেটা সৌম্য এতক্ষণ বললো, মোটামুটি ফার্স্ট পেপারকে কিভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো, এবং স্ট্র্যাটেজি আমার যেটা মনে হয় এটা কমপ্লিটলি নিজের, যেটা সৌম্য বলছিল যে তোমার হ্যাঁ। ডেইলি লাইফের মধ্যেও তোমাকে টাচে থাকতে হবে যে কোনো জিনিসে, যে হ্যাঁ হঠাৎ করে মনে হলে 2-3 সপ্তাহ বন্ধ করে দিলাম, তারপর তুমি হঠাৎ করে আবার কোনো জিনিসটা স্টার্ট করলে এটা হবে না। তুমি যদি এই ব্যাপারটাতে সিরিয়াসলি এগোতে চাও, তাহলে তোমাকে ডেইলি লাইফের মধ্যেই সেটাকে টাচে থাকতে হবে। যেরকম ও বলছিল যে কোনো কিছুকে ফ্লো ডায়াগ্রাম ওয়েতে সেগুলোকে লিখে নেওয়া কোনো জায়গায়, এটা সত্যিই কিন্তু মানে এটা নিজের স্ট্র্যাটেজি, তুমি নিজেই। আমরা হয়তো বুক সাজেস্টেড কিছু বলে দিতে পারি, কিন্তু পুরো ব্যাপারটাকে তুমি কিভাবে এক্সিকিউট করবে এটা তোমার নিজে পড়তে পড়তেই, যে চ্যাপ্টার ওয়াইজ কোনগুলো মনে হচ্ছে যে হ্যাঁ আমার একটু হাতে লেখার দরকার আছে। কারণ কি হতে পারে হয়তো এমসিকিউ বেসড আমাদের ইউজিসি নেট, কিন্তু এটা ছাড়াও নিজের সাবজেক্ট টপিকটাকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে কনসেপ্টে, যেটা সোহমা বলছিল যে যে কোনো রকমেরই কোয়েশ্চেন আসতে পারে। তো সেখানে তোমার যদি টপিকটা ক্লিয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি সেটা ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। সেটা কোয়েশ্চেন টাফ হোক আর ইজি হোক, সেটা কোনো ম্যাটার করবে না একদম। আচ্ছা সৌম্য, এখানে আরেকটা জিনিস জানতে চাইবো, আমাদের সোহম কিছুটা বলেছে, তাও আমি আরেকবার একটু জানতে চাইবো, এই নতুন ইউজিসি নেটে যেটা পিএইচডির একটা যে ব্যাপার আমরা দেখলাম, যে একটা শুধু আলাদা ক্যাটেগরি করেছে যে অনলি পিএইচডি সেটাতে করা যাচ্ছে, তাহলে এটা করার জন্য মানে কোথায় কোথায়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, মানে বেসিক্যালি যদি আমরা ধরি যে ওয়েস্ট বেঙ্গলে ইউজিসি নেট হোম সায়েন্স দিয়ে কোন কোন জায়গা থেকে মোটামুটি পিএইচডি করা পসিবল, সেটা যদি একটুখানি বলে দিস তাহলে খুব ভালো হয়। এখন ইউজিসি রেট যে নতুন যে অনুযায়ী ক্যাটাগরি 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1-এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি পিএইচডি, মানে আপনার মানে রিসার্চ লাইনে যেতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ করতে পারবে। এবং ক্যাটাগরি 2 যেটা বলা হয়েছে, ক্যাটাগরি 2-তে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য এলিজিবল হবে। এবং ক্যাটাগরি 3 যেটা হচ্ছে যেটার মাধ্যমে শুধুমাত্র বলা হচ্ছে এফএ করা যাবে। এবার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় পিএইচডি করার সুযোগ আছে, এটা কোশ্চেনটা রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউনিভার্সিটি লেভেল যেগুলো রয়েছে, যদি কেউ একদম হার্ডকোর হোম সায়েন্স বা ফুড অ্যান্ড নিউট্রিশনের পিএইচডি ডিগ্রি চায়, মানে পিএইচডি ইন হোম সায়েন্স বা পিএইচডি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন ডিগ্রি চায়, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা রয়েছে, হোম সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে ফুড অ্যান্ড নিউট্রিশন ডিভিশন রয়েছে, সেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফুড অ্যান্ড নিউট্রিশন ডিভিশনের মধ্যে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে
আর একটা আমি যেটা বলতে চাইবো, বিভিন্ন যে ইউনিভার্সিটি গুলো রয়েছে যেখানে ফুড অ্যান্ড নিউট্রিশন পড়ানো হচ্ছে, যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে ক্লিনিক্যাল ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন ম্যানেজমেন্ট বলে যে কোর্সে রেগুলার কোর্সে পড়ানো হয়, সেখানে এখনো পর্যন্ত ফুড অ্যান্ড নিউট্রিশনে পিএইচডি বা রিসার্চ চালু হয়নি। কিন্তু তাছাড়াও যাদবপুর ইউনিভার্সিটির যে ফুড টেকনোলজি ডিপার্টমেন্ট রয়েছে, সেই ফুড টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে করা যায়। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বলা হয় তাহলে আইআইসিবি রয়েছে, বা যে রিসার্চ ইনস্টিটিউট গুলো রয়েছে, আইআইসিডিআর রয়েছে, মানে যেখানে ফুড রিলেটেড কাজকর্মগুলো করা হয় বা ফুড রিলেটেড ইয়ে হয়। শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির যে হোম সায়েন্স ডিপার্টমেন্ট থেকেই পিএইচডি করা যাবে এটা নয়, ফিজিওলজি ডিপার্টমেন্ট থেকেও হতে পারে। আহ, অর্থাৎ যে সায়েন্টিস্ট বা যে প্রফেসরের আন্ডারে আমরা রিসার্চ করতে চাইছি তার রিসার্চ এরিয়া কি, সেই রিসার্চ এরিয়ার ওপর বেসিস করে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করা যেতে পারে। এবং যদি কেউ বলো ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে চাই, তাহলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে চাইলে আমাদের সিএফটিআরআইআর রয়েছে, যেটা হচ্ছে সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন যেটা হায়দ্রাবাদে রয়েছে। এরকম বেশ বেশ কিছু ফুড রিসার্চ ল্যাবরেটরিজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ইউনিভার্সিটিজও রয়েছে। সেখান থেকে আমরা রিসার্চ করতে পারি। এবার এখানে একটা কোশ্চেন এসে যায় যে এই সমস্ত জায়গাগুলো থেকে আমরা যদি রিসার্চ করতে চাই বা আফটার মাস্টার্স আমরা রিসার্চ লাইনে বা একাডেমিক লাইনেই কন্টিনিউ করতে চাই, তাহলে সেখান থেকে আমরা কিভাবে রিসার্চ করতে পারবো? যদি ইউজিসি নেট যদি ক্র্যাক যে জুনিয়র রিসার্চ ফেলোশিপ থাকে, তাহলে সেই পার্টিকুলার ইউনিভার্সিটির যদি যখন রিসার্চ এন্ট্রান্স টেস্ট বা যেটাকে RET বলা হয়, সেই রেটের মাধ্যমে এন্ট্রান্স করে সেখান থেকে পিএইচডি করা যেতে পারে। বা যদি কোনো ল্যাবরেটরি থেকে, মানে রিসার্চ ল্যাব গুলো আমাদের যেগুলো হয়, ফুড রিসার্চ যে ল্যাব গুলো আছে, সেই ফুড রিসার্চ ল্যাব গুলো থেকে আমরা যদি রিসার্চ করতে চাই, তাহলে তাদের যে সায়েন্টিস্ট রয়েছেন তার যদি কোনো পোস্ট ভ্যাকেট থাকে বা তিনি কোনো নতুন ফেলো নিতে চান, তাহলে তার মাধ্যমে আমরা ফোর্স সিভি দেওয়ার মাধ্যমে একটা করতে পারি। এবং আরেকটা হচ্ছে সেখানে যখন রিক্রুটমেন্ট হচ্ছে সেই রিক্রুটমেন্ট প্রসেসে আমি অ্যাপ্লাই করলাম। এবার বর্তমানে যেটা হয়ে যাচ্ছে যে বেশ কিছু রিসার্চ ইনস্টিটিউট গুলো কি বলছে, মানে তারা স্টুডেন্ট কোয়ালিটিকে আবার চেক করার জন্য তারা ইউজিসি নেট ক্র্যাক করা থাকলেও বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ থাকলেও তারা কিন্তু নিজেরা একটা এন্ট্রান্স টেস্ট নিচ্ছে এবং সেই এন্ট্রান্স টেস্টের উপর বেসিস করে তারপর তারা কিন্তু রিসার্চ স্টুডেন্ট বা রিসার্চ ফেলোগুলোকে সিলেক্ট করছে। সুতরাং সেটা ডিপেন্ড করছে সেই রিসার্চ ইনস্টিটিউট বা সেই রিসার্চ ইনস্টিটিউটের যে এন্ট্রান্স যে কমিটি রয়েছে, সেই কমিটি কিভাবে কি ডিসিশন নিচ্ছে। কিন্তু জুনিয়র রিসার্চ ফেলোশিপ ক্র্যাক করে বা জেআরএফ ক্র্যাক করে আমরা কিন্তু ইউনিভার্সিটি গুলোর যে রেট এক্সাম রয়েছে, সেই রেট এক্সামের মাধ্যমে আমরা রিসার্চ লাইনে বা একাডেমিক লাইনে কিন্তু আসতে পারি। ওকে, ওকে, মানে এটা একদম ভীষণ ভালোভাবে ডিটেলসে জানতে পারলাম, কারণ কি অনেকেই আমরা জানি না যে কিরকম ভাবে কোন দিকটায় গেলে এই মানে ব্যাপারগুলোতে এগোনো যাবে। আরেকটা যেটা জিনিস আমি কমেন্ট সেকশনে দেখছি, অনেকেই জিজ্ঞাসা করছে ফান্ডিং এর ব্যাপারটা, মানে খরচের ব্যাপারটা, যে এই যে যেটা যদি কেউ মানে যদি নিজে থেকে কেউ পিএইচডি করছে, তাহলে সেক্ষেত্রে তখন কিরকম কি, মানে এটা বেসিক্যালি যারা যারা প্ল্যান করছে যে বাই চান্স যদি কোনো কারণে ক্লিয়ার হলো না, তখন কিন্তু তার ভীষণ রকম ভাবে পিএইচডি করার ইচ্ছা, তাহলে সেক্ষেত্রে নিজে থেকে করতে গেলে সেটা কিরকম ভাবে করা যাবে, যদি একটুখানি সেটার বিষয় কিছু বলি। সোহম কিছু বলবে, বলো। আহ, এইটা না, এটা বলা এইভাবে খুব মুশকিলের। তার কারণ আমি বলছি, আচ্ছা, মানে তাহলে সবাই বুঝতে পারবে। সেটা হচ্ছে যে সাপোজ একজন, হয়তো ফুড অ্যান্ড নিউট্রিশনের কথাই বলছি, যে আমি হয়তো মাইক্রোবায়োলজির কাজ করছি, ঠিক আছে, সৌম্যদা হয়তো বায়োকেমিস্ট্রি প্লাস মাইক্রোবায়োলজির কাজ করছে, আরেকজন হয়তো কেউ দেখা গেল সার্ভে করছে, আরেকজন হয়তো কেউ দেখা গেল পিওর বায়োকেমিস্ট্রি রিলেটেড কাজ করছে। এইবারে এখানে গিয়ে দেখা যায় যে সবার যে নিড, একটা রিসার্চ করতে গেলে তাদের যা যা জিনিসের দরকার, মানে রিয়েজেন্ট বা বিভিন্ন রকমের অ্যাপারেটাস, এগুলো কিন্তু সবার ক্ষেত্রে কিছুটা হলে সেম হয়, আবার অনেক ক্ষেত্রে আবার আলাদাও হয়ে যায়। যে আমার এই কাজের জন্য এক্স টাইপের এই জিনিসটা দরকার, সেটা হয়তো সৌম্যতার দরকার নেই, সেটা হয়তো আবার
আরেকজনের দরকার নেই। তো সেক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা ওইভাবে ডিসক্রিমিনেট করতে পারবো না যে হ্যাঁ হয়তো 5 লাখ হলেই আমার হয়ে যাবে, বা 3 লাখ হলেই হয়ে যাবে, বা 1 লাখ টাকা খরচা করলেই আমার একটা পিএইচডি হয়ে যাবে। তো এটা কিন্তু এইভাবে বলাটা খুব ডিফিকাল্ট। ডিপেন্ড করছে তুমি কি কাজ করতে চাইছো, তোমার কাজের ডেপথ কতটা, তুমি কত ডিপলি আর কি কাজটাকে নিয়ে যেতে চাইছো, সেই অনুযায়ী কিন্তু এই পুরো ব্যাপারটা থাকে। তো আমার মনে হয় হ্যাঁ, না না, খানিকটা একদম এরকম আর কি। কারেক্টলি ব্যাপারটা এইভাবেই আমরা বুঝবো, কারণ কি ব্যাপারটা হচ্ছে আমরা কোন পার্টের উপর রিসার্চ করছি সেটা রিসার্চ অনেকটা করতে ম্যাটার চাইছি। করছে, যে একদম আমার একদম কতটা তাই। কি বাজেট বা ফান্ডিং এর যে ব্যাপারটা, এটা ফান্ডিং। ঠিক একদম হ্যাঁ। আমি। আচ্ছা, আরেকটা যে কোয়েরি আমি দেখছিলাম, অনেকে এইটা রিলেটেড বলছে যে ইউজিসি নেট কতবার দেওয়া যায়, বা ইউজিসি নেটের এজ মোটামুটি এজ কতটা, লিমিটটা। মানে এই যে হ্যাঁ এজ হুম। লিমিটটা, সেটা যদি একটু সোহম বলে দাও। ইউজিসি নেটের মেয়েদের ক্ষেত্রে এবং মানে জেনারেলি হচ্ছে 30 ইয়ার্স হচ্ছে ইউজিসি নেটের একটা ইয়ে, হ্যাঁ, জিআরএফ এর জন্য মনে রাখতে হবে, সেটা হুম জিআরএফ এর ক্ষেত্রে। এবং মেয়েদের হুম ক্ষেত্রে এবং এসসি এসটি, ওবিসি, আর মনে হয় ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ইকোনমিক্যালি যারা উইকার সেকশন, এদের জন্য 5 বছরের একটা রিল্যাক্সেশন থাকে। যদি আমি মানে ক্যাটাগরি গুলো খুব ভুল না বলি, কম বেশি এরকমই। হুম মেয়েরা 5 বছর। আমাদের যেহেতু মোস্টলি, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে 35 ইয়ার্স অব্দি তারা দিতে পারে। হুম। এবং বাকি যে দুটো ক্যাটাগরি এখন যে দুটো নতুন এসছে, সেখানে মোটামুটি এজের কোনো ওরকম ব্যাপার নেই, তারা দিতে পারে। আচ্ছা কিন্তু যদি জেআরএফ টা আচ্ছা যদি তারা কোনোভাবে ক্র্যাক করে ফেলে এবং তাদের এজ হ্যাঁ যদি দেখা যায় যে হ্যাঁ 30 বছরের ওপরে, এবার 30 বছরটা কিন্তু যে মান্থে এক্সাম হচ্ছে সেই মান্থের ফার্স্ট মানে প্রথম ডেট অনুযায়ী ওই 30 বছরটা ক্যালকুলেট করা হয়। ঠিক আছে? আচ্ছা 30 বছরটা ওইভাবে ক্যালকুলেট করা হয়। হ্যাঁ, যদি দেখা যায় যে জুন মাসে, তাহলে 1 জুন 2024 বা হোয়াট এভার ইট ইজ, সেই বছরটা ওইভাবে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে? তো সেইভাবে দেখে ওকে তোমাকে তোমার এজটা বুঝে, এবং তখন কিন্তু জিআরএফ টা তুমি করতে পারবে না যদি তোমার হয়েও যায়। কিন্তু তুমি এলএস টা, হুম যেহেতু জিআরএফ পাওয়া মানেই এলএস হুম পাওয়া, হুম কাইন্ড অফ ওটার সাথে ওটাই আসে। হুম তো হুম সেক্ষেত্রে হুম তুমি এলএস টা তুমি তোমার কাছে থাকবে, বাট জিআরএফ টা তুমি হুম সেক্ষেত্রে পাবে না। তো এইটা হচ্ছে, আর এক্সাম দিতে পারে, এক্সাম দেওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই জিআরএফ আর এলএস এর ওকে। ওই ব্যাপারটাই আছে, এজের ব্যাপারটা। আর মোটামুটি একজন সিঙ্গেল ক্যান্ডিডেট কতবার অ্যাটেম্প্ট করতে পারবে, এরকম কোন রকম কিছু বলা আছে, মানে নিয়ম আছে না, কি? খুব সম্ভবত সেরকম কিছু নেই। সৌমদা, সেরকম আচ্ছা এরকম কিছু কি আছে মানে? এরকম কোনো যদি শুধুমাত্র না। একদম ফ্রম যেটা বললো যে জেআরএফ এর ক্ষেত্রেই এজ লিমিটটা দেয়া আছে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট হুম প্রফেসরশিপ এলএস বা এখন যে ক্যাটাগরি 3 করা হয়েছে এর ক্ষেত্রে কোরকম মানে এতবার দেয়া যাবে এরপর দেয়া যাবে না এরকম কিন্তু হুম কোনো কিছু বলা নেই। এবার ও কেউ চাইলে যতবার না ক্র্যাক হচ্ছে দিতে পারে, সেক্ষেত্রে হুম হুম মানে এরকম কোনো ইয়ে যে পার্টিকুলার 10 বার দেয়া যাবে বা 5 বার দেয়া যাবে এরকম কিন্তু কোনো উল্লেখ কিন্তু নেটের ইয়েতে দেয়া নেই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ওকে, ওরকম ঠিক কিন্তু আছে। নেই, এটা মোটামুটি সবাই মোটামুটি দিতে পারবে। মোটামুটি তাহলে আমরা বুঝতে পারছি যে জিআরএফ এর ক্ষেত্রে একটা যাও বা একটা নর্মস রেখেছে, কিন্তু বাকি অন্য দুটোর ক্ষেত্রে সেই রকম কোন রকম কোনো ভ্যারিয়েশনস এর ব্যাপার নেই। আচ্ছা, আরেকটা যেটা জিনিস সবাই মোটামুটি জানতে চাইছে, যারা আপকামিং এই জুনেই আমরা জানি একটা নেট রয়েছে, তো এর পরের নেট রয়েছে আবার ডিসেম্বর, তো এটাই সবার কোয়েরি যে মোটামুটি একটা মানে পরীক্ষায় বসতে গেলে কোন মান্থ থেকে প্রিপারেশন নিলে সেটা মানে সুটেবল হবে, মানে এটা মানে তোমরা দুজনেই যেহেতু অলরেডি এইটা এক্সাম দিয়ে এগিয়েছো, তো তোমাদের কি মনে হয় যে মোটামুটি প্রিপারেশন লেভেল কতটা টাইমিং এ রাখা যেতে পারে, মানে অ্যাভারেজলি? এটা ভ্যারি করবে অবশ্যই, হিউম্যান বিং টু হিউম্যান বিং, হ্যাঁ, ডেফিনেটলি। তো এছাড়াও যদি তবে মানে মোটামুটি একটা গাইডেন্স এর জন্য বলো। তবে মানে প্রথমত হচ্ছে পড়তে হবে, ঠিক আছে? পড়ার কোনো হুম বিকল্প নেই যে আমি হুম একটুখানি পড়লাম, ঠিক আছে, তারপর পাশাপাশি অন্য একটা চাকরির পরীক্ষাও পড়লাম, বা একটু বিএডটার হুম জন্য চেষ্টা করি, বা মানে একটা মিক্স করে যদি নেটটা দিয়েও বেরিয়ে যাওয়া যায়, তো এটা কিন্তু খুব ডিফিকাল্ট, এরকম ভাবে হয় না। প্রচুর পড়তে হুম হয়, এটা সত্যি কথা। এবং দিনে যদি 3-4 ঘন্টা অ্যাটলিস্ট দিতে পারে, আমি বলবো যে যদি পুরো সিলেবাস কমপ্লিট করতে চায়, মানে বইয়ের প্রথম পাতা থেকে একদম শেষ পাতা অবধি যদি কারোর পড়ার ইচ্ছা থাকে, মিনিমাম তার বছরখানেক সময় লাগা উচিত। এবারে সেটা হয়তো আচ্ছা কেউ 6 মাসেও আচ্ছা করতে পারে, কারোর হয়তো 2 বছর লাগলো, সেটা ডিপেন্ড করছে এক একজনের পড়াশোনার উপরে, তার ক্যাপাবিলিটির উপরে অবশ্যই ডিপেন্ড করছে। বাট
এক বছর একটু হাতে নিয়ে তারপরে নামলে আমার মনে হয় সে যে কোয়েশ্চেন গুলো পাবে তার একটু সেই হুম। কোয়েশ্চেন গুলো ডিফেন্ড করতে একটু সুবিধা হবে। কারণ নেটের প্রশ্ন কিন্তু ওকে। এটা একটা জিনিস যে কোনো দিন প্রশ্ন রিপিটেশন হয় না। এটা ফার্স্ট আমাদের বুঝতে হবে যে প্রিভিয়াস ইয়ার হুম। কোয়েশ্চেন দেখে গেলাম, এবছর তার থেকে 3টে কোয়েশ্চেন চলে আসতে পারে, ইম্পসিবল, হবেই না, কোনো চান্সই নেই। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তোমাকে একটা আইডিয়া দিতে পারে যে এরকম এরকম হচ্ছে ঘটনাটা, এই কোয়েশ্চেন আসছে, তাহলে আমাকে এতটা পড়তে আচ্ছা। হবে বা এই, বাট রিপিটেশন কিন্তু হয় না। ওকে। সৌম্য, এই ব্যাপারটাতে একটুখানি কিছু বলতে চাইছিস যে প্রিপারেশনের ব্যাপারে? নেটের প্রিপারেশন এর ক্ষেত্রে আমি যেটা বলবো, সোহম যেটা একটু আগে বললো যে তার সঙ্গে আমি একদম একদম একমত। মানে আমাদের যদি লক্ষ্য একটা থাকে তাহলে মানে আমার এমএসসি হয়ে গেছে বা আমি যে স্ট্রিমে পড়ছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমার মনে হচ্ছে আমি ডায়েটিশিয়ান লাইনেও যেতে পারি, আমি একাডেমিক লাইনেও থাকতে পারি, বা আমি কম্পিটিটিভ এক্সামের লাইনেও থাকতে পারি। তাহলে আমি হুম। বলবো বাবা তুমি কোনোটাতেই যেও না, কারণ তোমার পক্ষে তোমার লক্ষ্য স্থির নেই। তোমার যদি লক্ষ্য একটা একদম। স্থির না থাকে তাহলে কিন্তু তুমি কোনোটাতেই সাকসেসফুল হতে পারো না, ডায়েটিশিয়ান না একাডেমিশিয়ান না কম্পিটিটিভ এক্সাম। এবার হ্যাঁ হতে পারে হয়তো কম্পিটিটিভ এক্সামের যে সিলেবাস বা নেটের ফার্স্ট পেপারের যা সিলেবাস কিছুটা হয়তো মোরাললেস সেম আছে, কিন্তু আমার হুম। যদি লক্ষ্য হুম। থাকে আমাকে নেট ক্র্যাক করতে হবে বা এইচএসসি নেট জেআরএফ হুম। ক্র্যাক করতে হবে, তাহলে আমাকে তার হুম। উপরেই পুরো ফোকাসটা ফেলতে হবে। এবং সেক্ষেত্রে আমি ধরো দিনের পুরো পুরো 24 ঘন্টা বা 18-20 ঘন্টা আমার পক্ষে পড়া সম্ভব না। সেক্ষেত্রে আমি ভাগ করে নিলাম যে এই হুম। সময়টা আমি ফার্স্ট পেপারের প্রিপারেশনের জন্য রাখবো, আর এই সময়টা আমি সেকেন্ড পেপারের প্রিপারেশন রাখবো। এবং ফার্স্ট পেপারের হুম। প্রিপারেশনের মধ্যে যে কোন কোন জায়গা প্রথম আমাকে বার করতে হবে যে আমার দুর্বল জায়গাগুলো কোন জায়গাগুলো রয়েছে, আমার উইক সেকশন কোনগুলো জায়গায়, যে আমার যদি ফার্স্ট পেপারের মধ্যে রিজনিং এর জায়গাটা উইক সেকশন থাকে, বা ধরো কম্পিউটার অ্যাপ্লিকেশনের জায়গাটা উইকার সেকশন থাকে, বা ধরো হুম। এনভায়রনমেন্টাল যে এগুলো রয়েছে বা যে কনস্টিটিউশনাল ভ্যালুস গুলো যেগুলো মানে কনস্টিটিউশন রিলেটেড যে জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলো আমার মনে হচ্ছে এই জায়গাগুলো আমার উইক রয়েছে সেই জায়গাগুলোর উপর আমাকে বেশি টাইম দিতে হবে। ঠিক সেরকম ভাবে সেকেন্ড পেপারেও ক্ষেত্রেও, তবে সেকেন্ড পেপারের ক্ষেত্রে বলবো যারা ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে আসছে বা ধরো যারা হিউম্যান ডেভেলপমেন্ট থেকে আসছে, তাদের ক্ষেত্রে অতটা ওই জায়গাগুলোই মানে উইকার সেকশন থাকার কথা নয়, রাদার দেন টেক্সটাইল ক্লোদিং বা আরো যে পার্ট গুলো রয়েছে সেগুলোর মধ্যে। আমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোর মধ্যেই উইকার সেকশন গুলোকে খুঁজে বের করা, এবং খুঁজে বের করার পর হচ্ছে ওই জায়গাগুলো থেকে কি ধরনের কোশ্চেন আছে। এবং সোহম যেটা বারবার বললো যে নেটের কোশ্চেন হুম। কোনো রকম রিপিটেশন হয় না, বা আমি ওই ওটা দেখে আমাদের যে নর্মাল যে লাইন আছে আমাদের যে জেনারেল লাইন আছে তার মধ্যে করে সাজেস্টিভ করলাম, নেটের ক্ষেত্রে কোনো সাজেস্টিভ কোশ্চেন হয় না। আমি যদি সাজেশন করি যে আগের বার এই ধরনের কোশ্চেন এসছে তাহলে এবার এই ধরনের, কারণ এক একবার এক এক জায়গা থেকে কোশ্চেনটা তৈরি হয় বা এক এক ইউনিভার্সিটি থেকে কোশ্চেন তৈরি হয়। সুতরাং আমরা যদি এটা ভেবে থাকি যে আগের বার ওই রিলেটেড কোশ্চেন এসেছিল পরীক্ষার হলে গিয়ে আমরা দেখবো এবছর পুরো অন্য রকম এসেছে। সুতরাং আমাকে যেটা কনসেপ্টটা তৈরি করতে হবে সেটা হচ্ছে কি ধরনের প্রশ্ন আছে এবং সেটা কিভাবে হুম। অ্যান্সার করা যেতে পারে। এবং এবং সেইভাবে তৈরি করে ফার্স্ট অফ অল আছে আমাকে উইকার সেকশন গুলো খুঁজে বার করতে হবে। এবার আমি দিনের যে সময়টা আমার নেটের পড়াশোনার জন্য বরাদ্দ রেখেছি সেই সময়ের মধ্যে ধরো 2 ঘন্টা আমি সকালে 2 ঘন্টা রেখেছি, সকালে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা রেখেছি। এবার সেই সকালে 1.5 ঘন্টার মধ্যে যদি আমি মনে করি যে এই সময়টা আমি ফার্স্ট পেপারের প্রিপারেশন করবো, তাহলে ওই সময়টায় ফার্স্ট পেপারে যে যে জায়গাগুলো উইকার সেকশন রয়েছে সেগুলোকে প্রিপারেশন করলাম। আবার ধরো সন্ধ্যেবেলায় আমি 2 ঘন্টা রেখেছি, সন্ধ্যেবেলায় আমরা সেকেন্ড পেপারটাকে নিয়ে বসলাম। এবার হচ্ছে ফার্স্ট যেটা করলাম আস্তে 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 আমার উইকার সেকশন গুলোকে বের করলাম, এবং সেগুলোর থেকে কি ধরনের কোশ্চেন আছে 5-6 বছর প্রিভিয়াস 5-6 বছর আমরা ফলো করে দেখে নিয়ে সেইভাবে আমরা ফ্লো চার্ট করে নিজের মতো করে, যেমন আমি আমার নিজের ক্ষেত্রে যেটা করেছিলাম যে যে বিভিন্ন দেখবে বিভিন্ন ইয়ার্স থাকে বা যে টেক্সটাইল ক্লোদিং এর ক্ষেত্রে হুম। বিভিন্ন ফ্লো চার্ট থাকে, সেই ফ্লো চার্ট গুলোকে নিজের মতো করে তৈরি করে নেওয়া। বা ধরো বিভিন্ন যে থিওরিজ গুলো রয়েছে যেমন ধরো ওয়াসোস থিওরি রয়েছে, তারপর আরো বিভিন্ন ধরনের হিউম্যান ডেভেলপমেন্টের বেশ কিছু থিওরেম আছে, সেই থিওরেম গুলো কি এবং সেগুলো কখন মানে এনাক্টেড হয়েছিল এবং সেগুলো কি রিলেটেড ছিল,
সেগুলো তোমার নিজের মতো করে একটা খাতার মধ্যে লিখে রাখা, এবং লিখে রেখে সেই জায়গাগুলো থেকে আস্তে 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 সেই কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করে নেয়। এবং আমাদের প্রিপারেশন এর প্রথম 2-3 মাস এইভাবেই চলতে থাকুক, এবং আফটার 2-3 মাস যেটা করা উচিত হবে সেটা হচ্ছে, যদি আমার যে ওই যে 2 ঘন্টা সময়টা বরাদ্দ রেখেছি, 2 ঘন্টা সময়ের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা আমি রাখবো হচ্ছে পড়াশোনার জন্য, এবং বাকি আধ ঘন্টা মানে লাস্ট যে 30 আওয়ার্স রয়েছে, 30 মিনিটস রয়েছে, সেই 30 মিনিটস এর মধ্যে পুরো টাইম ধরে, মানে যেভাবে নেটের যে টাইম দেওয়া হয়, যদি আমি 10টা কোশ্চেন অ্যান্সার সলভ করি, সেই প্র্যাকটিস করা। 10টা কোশ্চেন প্র্যাকটিস করাটা, যেটা যে 10টা কোশ্চেন সলভ, মানে নেটে যতটা টাইম 10টা কোশ্চেনের জন্য দেওয়া হয়, ঠিক ততটা টাইমের মধ্যেই দেখতে হবে আমি কতটা সলভ করতে পারছি। এবার সেটা 10টা কোশ্চেন হতে পারে, 20টা কোশ্চেন হতে পারে, মানে এখন বিভিন্ন শুধুমাত্র কোশ্চেনের বই কিন্তু অ্যাভেলেবেল আছে, সেকেন্ড পেপারের বলো, ফার্স্ট পেপারের বলো। এবার যখন তোমার 2 to 3 মান্থস এর পর থেকে তুমি এইভাবে যখন কোশ্চেন অ্যান্সার সলভ করো, এবং সেটা অবশ্যই হবে টাইম ধরে, এবং দেখো মানে একটা হতে পারে যে মনে হয় যে ঠিক আছে এই কোশ্চেনটার অ্যান্সারটা পাচ্ছি না, আমি একটু দেখে নিই, এই জিনিসটা যেন না হয়, মানে নিজের সঙ্গে প্রতারণা যেন না হয়, মানে এমন ভাবে কনসেপ্টটাকে তৈরি করে যেন তুমি পরীক্ষার হলে বসেই অ্যান্সারটা করছো। এইভাবে যদি প্রিপেয়ার করো, আশা করি তোমাদের যেটা সকলের যেটা কোশ্চেন রয়েছে যে কতদিনে নেট ক্র্যাক করা যায়, তুমি যত হুম তোমার এফর্টটা তুমি দেবে, আমি বলবো না সারা দিন এফর্ট দিতে হবে বা দিনে 18 ঘন্টা হুম তোমাকে নেটের জন্য পড়াশোনা করতে হবে, তুমি 2 ঘন্টা করে 4 ঘন্টা দাও, কিন্তু 4 ঘন্টাটা যেন কমপ্লিট 4 ঘন্টাই হয়, এটা কিন্তু মাথায় হুম রাখতে হবে। এবং কনসেপচুয়ালি জিনিসগুলো তোমার নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে কিভাবে এটাকে আমাকে রেডি করতে হবে। এবার সেটা যে থিওরিটা একদম। তোমরা যেটা জানতে চাইছিলে যে থিওরি কি হতে পারে, হুম থিওরি সব সময় নিজেকে মানে একটা হচ্ছে একাডেমিক থিওরি তো যারা তৈরি করেছেন, কিন্তু ক্র্যাক করার থিওরি কিন্তু তোমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে। এটা মানে ওরকম যে এইভাবে করলেই করা সম্ভব, আমি যেভাবে বললাম হয়তো তোমাদের নিজেদের আরো ইনোভেটিভ থিওরি তোমরা নিজেরা বার করতে পারবে, সেইভাবেই অ্যাপ্লাই করার চেষ্টা করো। একটা কথাতেই আছে একদম। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এটা অবশ্যই সকলেই মানবে। হুম একদম, একদমই তাই। এটা সৌম্যর সাথে আমিও কমপ্লিটলি একমত। এই স্ট্র্যাটেজি ব্যাপারটা নিজেদের, তোমরা নিজেরাই পড়তে পড়তে যেটা নিজেরাই করতে পারবে, যেটা ও বলছিল যে স্ট্র্যাটেজি সবার ডিফারেন্ট হয়, এবং পড়তে গিয়ে তুমি হয়তো নিজে একটা ইনোভেটিভ ওয়েতে কিছু একটা করলে যেটা নিজে। আর যেটা মোটামুটি সৌম্য আমাদের বললো, যারা অনেকেই প্ল্যান করছো যে আপকামিং জুন বা ডিসেম্বর, তো মোটামুটি যারা ভাবছো যে দেবে, তো মোটামুটি 1 বছর টাইম যদি প্রপারলি নাও, তাহলে তুমি ডেপথফুলি যে কোনো জিনিসের কনসেপ্ট ক্লিয়ার রেখে তুমি যেতে পারো। আর আদারওয়াইজ না হলে কি হবে, যথেষ্টই এখন ইউজিসি নেটে ফর্ম ফিল আপেরও একটা ভ্যালু রয়েছে। তুমি বেকার বেকার অ্যাটেম্পট নেবে, কিন্তু তোমার প্রিপারেশন না হওয়ার জন্য একটা হ্যাঁ, অ্যাটেম্পট চলে যাবে। তো এটা কিন্তু এক্স্যাক্টলি। মাইনসলি মাথায় রাখা দরকার, যে তুমি উইথ প্রিপারেশনসই অ্যাটেম্পট নাও, কিন্তু সেটা যেন তোমার একটা ফ্রুটফুল রেজাল্ট পাও, যে অ্যাজ এ আমি জাস্ট বেসিক্যালি দিলাম দেখতে কিরকম হয়, এরকম করলে আমার মনে হয় তোমারই না, লস হচ্ছে। কারণ কি, একটা একটা করে অ্যাটেম্পট লস হলে কিন্তু তখন জেআরএফ এর দিকে, যেহেতু আমরা জানি জেআরএফ এর মনে হয় হ্যাঁ, একটা কিছু কাউন্টিং আছে, যে এতটুকুই অবধি তুমি দিতে পারো, প্রবাবলি 3 টাইমস, মানে 3বার অ্যাটেম্পট করলে জেআরএফ দেওয়া যায়, হ্যাঁ, তারপর হ্যাঁ, থেকে মনে হয় আর দেওয়া যায় না, আমি হুম, যতদূর জানি। তো হ্যাঁ, সেইটাই আমার মনে হয় যে সেই জন্য খুব প্রপারলি প্রিপারেশন নেওয়াটা দরকার, যাতে এই ব্যাপারটাতে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস জানতে চাইবো, যেটা অনেকেরই খুব কোয়েরি থাকে অ্যাবাউট পেপার 1 এন্ড পেপার 2, অ্যাবাউট দ্য কাট অফ মার্কস, যে মোটামুটি কাট অফ মার্কস কিরকম হয়। এটা জানি ইয়ার টু ইয়ার ভ্যারি করে অবশ্যই, তাও অ্যাভারেজলি মোটামুটি কাট অফ মার্কস কিরকম হয়, সেটা যদি একটুখানি সৌম্য বা সোহম যে কেউ একটু যদি গাইড করো, যে মোটামুটি কাট অফ মার্কস কিরকম হয় পেপার 1 বা পেপার 2। কাট অফ মার্কস বলতে আমাদের দুটোর তো একসাথেই এখন রেজাল্টটা দিচ্ছে। তো অন অ্যান আচ্ছা। অ্যাভারেজ মোটামুটি 210-15-র ওপরে যদি কারুর নাম্বার থাকে, তো সেক্ষেত্রে একটা জিআরএফ এর সম্ভাবনা থাকে। হ্যাঁ, 210 আচ্ছা। 15 কম বেশি। হ্যাঁ, এবারে সেটা আচ্ছা। প্রত্যেকবারই তো চেঞ্জ হয়। তো সেটা একটু দেখে হুম নিতে হবে কোন বারে কি আসছে, মানে কি থাকছে, লাস্ট ইয়ারে কত ছিল। তো মোটামুটি হুম অ্যাভারেজ আমাকে 210-এর ওপরে আমাকে পেতেই হবে যেভাবেই হোক না কেন। এটা একটা ওকে। টার্গেট করে রাখতেই ওকে। হবে।
আচ্ছা, আর সৌম্য এইভাবে। কিছু এই ব্যাপারে? হুম। সৌম্য মিউট আছে, একটু আনমিউট। হ্যাঁ। কাট অফ মার্কসটা তো ভ্যারি করে, তবে মোটামুটি টার্গেট রাখতে হবে আমাদের 68 to 70% মার্কস হুম। তোলার চেষ্টা হুম। করতে হবে। সেক্ষেত্রে যদি 70%-এর কাছাকাছি মার্কস রাখা যায়, সেক্ষেত্রে জিআরএফ ক্র্যাক করার ব্যাপারটা অনেকটাই ইজি হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা চন্দন একটু আগে বলছিল যে দুবার বা তিনবার যেটা, এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা যেটা এসে যায় সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর এসে যায়। যখন আমি ফার্স্ট বার দিলাম হুম। এবং সেই ফার্স্ট অ্যাটেম্পটে আমি যখন ক্লিয়ার করতে পারলাম না, আমার কোনো বন্ধু হয়তো ক্লিয়ার করে ফেললো, সেক্ষেত্রে আমাদের একটা একদম। সাইকোলজিক্যাল যে হয়তো আমার পক্ষে আর পসিবল হবে না, এই ব্যাপারটা আমাদের মধ্যে আসতে থাকে। সুতরাং আমি বলবো তুমি তখনই নেটের ফর্ম ফিল আপটা করো যখন তুমি মনে করছো যে তুমি তোমার বেস্টটা দিতে পারবে, এবং সেটা হতে পারে হ্যাঁ এই জুনের নেটে আমি হয়তো অ্যাপ্লাই করলাম না কারণ আমার মনে হচ্ছে আমি এটা আমার বেস্টটা দিতে পারবো না। যখন তুমি তোমার মনে করবে সিলেবাসের দিক থেকে বা এর দিক থেকে যে তুমি প্রিপেয়ার্ড, তখনই আমার মনে হয় সেই ইয়েটা দেওয়াটা আমার মানে তোমার পক্ষে বেটার হবে। ও, হ্যাঁ, এটা আমিও বলবো যে মোটামুটি সিলেবাস কমপ্লিট করে এক্সাম দিতে যাও। সিলেবাসটা কমপ্লিট একদম। করে অ্যাটলিস্ট পুরোটা পড়ে নিয়ে যাও, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পুরোটা পড়ে নাও। পড়ে নিয়ে হুম। তারপরে যাও, গিয়ে সেটা দেখার জন্য প্রথমবার যাও, কি একদম মানে প্রপার এক্সাম দেবো বলে যাও, সেটা যেটাই হোক না কেন কিন্তু আচ্ছা। পুরোটা একবার পড়ে যাও। আচ্ছা, এখানে আরেকটা কোয়েরি কোয়েশ্চেন আমি পেয়েছি, যেটা হচ্ছে নেটের এই যে রিসার্চ টপিক যেটার ওপর আমরা রিসার্চ করব, সেইটা সিলেকশন বা চুজের ব্যাপার যদি একটুখানি ডিটেলস জানতে পারি, যে মানে এটা ডিপেন্ড কিসের ওপর করে, যে আমি কোন টপিকের ওপর ফার্দার রিসার্চ করব বা কি, সেটা যদি একটুখানি ডিটেলস জানা যায়। সৌমদা বলুক আগে। এটা এইটা আগে Similar- সৌম্য বলো। এইটা সৌম্য আগে একটুখানি আইডিয়া দিক। দেখো, রিসার্চ টপিক যেটা বলছে যে ধরো তুমি নেট ক্র্যাক করে ফেললে এবং পরবর্তীকালে তুমি রিসার্চের জন্য তৈরিও হয়ে যাচ্ছে, এই যে রিসার্চ টপিক ডিসিশনটা, যেমন ধরো আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশনের যদি সিলেবাসটা আমরা দেখি বা এরিয়াটা যদি আমরা দেখি, দেখা যাচ্ছে অনেকটা ভাস্ট এরিয়া। এর মধ্যে যেমন কমিউনিটি নিউট্রিশন রয়েছে, এর মধ্যে ডায়েট থেরাপি রয়েছে, এর মধ্যে ধরো ফুড মাইক্রোবায়োলজি রয়েছে, বায়োকেমিস্ট্রি রয়েছে, ফুড বায়োটেকনোলজি রয়েছে। এবার হচ্ছে কোন এরিয়া থেকে তুমি রিসার্চ ঠিক করবে, কারণ হচ্ছে রিসার্চটা বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে পুরোপুরি ল্যাব বেসড ওয়ার্ক, সেটা ল্যাব বেসড ওয়ার্কের মাধ্যমে হয়। একটা হচ্ছে তোমার সার্ভে রিসার্চের মাধ্যমে হয়, এবং আরেকটা হচ্ছে তোমার রিভিউ রিভিউ লিটারেচার রিভিউর মাধ্যমে হয়। এবার হচ্ছে হুম। যে যদি ইউনিভার্সিটি লেভেলে ইয়ে করতে চাও, বিভিন্ন বিভিন্ন প্রফেসর থাকেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকেন, এবং এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক এরিয়ায় ওনারা কাজ করেন। এবার হচ্ছে তুমি যদি ধরো সাপোজ আমি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ক্ষেত্রে বলছি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে টিচাররা রয়েছেন তাদের এক একজনের সাবজেক্ট এরিয়া এক এক ধরনের রয়েছে। যেমন কারোর হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি, কারোর রয়েছে কমিউনিটি নিউট্রিশন, কারোর রয়েছে ধরো আনকনভেনশনাল ফ্যামিলি লেস ফ্যামিলিয়ার যে ফুড ইয়ে রয়েছে, ফুড প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এবার হচ্ছে যার কাছে বা যে যাকে তুমি মনে করছো যে এর কাছে আমি ফার্দার রিসার্চটা করতে চাই বা করব, তখন তার যে এরিয়া, সেই এরিয়ার উপরে কোনো টপিক তোমাকে ডিসকাশন করতে মানে ভাবতে হবে। বা ধরো তুমি কোনো রিসার্চ ল্যাবরেটরি থেকে কাজ করতে চাইছো, তোমাকে আগে বিভিন্ন যে সায়েন্টিস্টরা সেখানে রয়েছেন সেই সায়েন্টিস্টদের এরিয়া অফ রিসার্চ, প্রত্যেক সায়েন্টিস্ট বলো, প্রত্যেক প্রফেসর বলো বা প্রত্যেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলো, তাদের যদি একাডেমিক প্রোফাইল তোমরা চেক করো বা তাদের যে প্রোফাইল গুলো সেই ওয়েবসাইটে আপলোড করা থাকে, তাদের সেই ওয়েবসাইটে কিন্তু তাদের এরিয়া অফ রিসার্চ বা এরিয়া অফ রিসার্চ ইন্টারেস্ট কিন্তু তাদের লেখা থাকে। তাহলে সেই রিসার্চ এরিয়া বা রিসার্চ এরিয়া ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে টপিক সিলেকশন করতে হবে, বা তোমাকে সেই ধরনের ভাবতে হবে যে হ্যাঁ আমি যদি এনার কাছে যাই বা এনার কাছে কাজ করতে চাই তাহলে আমাকে হুম। এই রিলেটেড কাজ করতে হবে।
এবার যদি তুমি ধরো কমিউনিটি নিউট্রিশন রিলেটেড কাজ করতে চাও, কমিউনিটি নিউট্রিশন রিলেটেড দু ধরনের কাজ হয়, একটা হচ্ছে ল্যাব বেসড কাজ হয়, একটা হচ্ছে সার্ভে বেসড কাজ হয়। এবার সেই 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 যে পার্সনের কাছে তুমি যেতে চাইছো বা যে যে প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাছে তুমি যেতে চাইছো, তিনি এবার এই ধরনের কি কাজ করেছেন বা তার প্রিভিয়াস কি কাজ রয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু এরিয়া অফ রিসার্চ আমরা যেটা বলছি সেই এরিয়া অফ রিসার্চটা সিলেকশন হয়। বা এবং শুধুমাত্র যে রিসার্চ এরিয়া সিলেকশন করলেই হয়ে গেল এটা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু রিসার্চ গ্যাপটাকেও খুঁজে বের করতে হয়। কারণ হচ্ছে there is a huge difference between dissertation and research. কারণ ডিসার্টেশন এর মাধ্যমে আমরা যে এমএসসি তে যে ডিসার্টেশন গুলো করে থাকি, সেই ডিসার্টেশনে যে আমাকে সামথিং নিউ ইনোভেটিভ কিছু আমাকে প্রকাশ করতে হবে বা বের করতে হবে এরকম কোনো ম্যান্ডেটারি থাকে না। আমরা কোনো একটা পার্টিকুলার টপিক আমাদের যিনি ডিসার্টেশন গাইড রয়েছেন সেই ডিসার্টেশন গাইড আমাদের সেটা প্রোভাইড করে দেন, তার উপর আমরা কিছুটা কাজ করি বা কিছুটা রিভিউ করে সাবমিট করি। কিন্তু যখনই তুমি রিসার্চে আসছো বা পিএইচডি তে আসছো, তখন কিন্তু সামথিং ইনোভেটিভ কিছু তোমাকে আবিষ্কার করতে হবে বা কিছু একটা নিউ থিওরেম জেনারেট করতে হবে বা নিউ কোন একটা প্রোডাক্ট, যেমন ফুড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যদি নিউ ফুড প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে সেই জায়গাটার জন্য কোন এরিয়ায় কাজ হয়নি বা কোন এরিয়ায় রিসার্চ গ্যাপটা রয়েছে, সেই রিসার্চ গ্যাপটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। এবং এই যে স্টেপস গুলো আমি এতক্ষণ ধরে যেগুলো বললাম, এগুলো অবশ্যই ইউজিসি নেট তোমরা ক্র্যাক করলে, ক্র্যাক করার পর তোমাদের একটা টাইম থাকে, যে সার্টেন টাইম থাকে, সেই টাইমের মধ্যে জয়েন করলে তখন তোমরা ফেলোশিপ পাবে। সেটা সম্ভবত এখন থেকে, এখন যেটা রুলস আছে সেটা হচ্ছে 2 বছর, তাই তো সব? মানে ক্র্যাক করার 2 বছরের মধ্যে সিআরএফ থেকে মনে হয় 3 বছর এখন দেয়, বুঝতে পারলে? 3 বছর। মানে এবার এই 3 বছরের 3 বছর মধ্যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে হবে। মানে সেক্ষেত্রে কম বেশি 2 বছর মানে ধরে নিতে হবে ওই যদি কারণ হচ্ছে এখানে বিভিন্ন স্টেপস এসে যায়, মানে জেআরএফ ক্র্যাক করলে, জেআরএফ ক্র্যাক করার পর সেই পার্টিকুলার ইউনিভার্সিটি বা পার্টিকুলার ইনস্টিটিউটে রিসার্চ এন্ট্রান্স টেস্ট হলো। রিসার্চ এন্ট্রান্স টেস্ট হওয়ার পর তুমি সেখানে একটা প্রোবায়োটনারি পিএইচডি স্টুডেন্ট বা এনরোল্ড হওয়ার পর সেখানে রেজিস্ট্রেশন হলো। রেজিস্ট্রেশন হওয়ার পর তুমি অ্যাজ এ পিএইচডি রেজিস্টার্ড স্কলার হিসাবে পরিগণিত হলে, এইভাবেই কিন্তু স্টেপস গুলো এগোয়। সুতরাং রিসার্চ গ্যাপটা বা রিসার্চ এরিয়াটা খুঁজে বের করার ক্ষেত্রে তোমার যে গাইড বা যে যার আন্ডারে তুমি তোমার রিসার্চটা করার কথা ভাবছো, তার ফোকাস অফ ইন্টারেস্ট বা রিসার্চ ইন্টারেস্ট কি ধরনের রয়েছে, তার উপর ডিপেন্ড করছে হচ্ছে তোমার রিসার্চ এরিয়াটা কি ধরনের হবে। ওকে ওকে, এখানে একটা চ্যাট বক্সে কোয়েরি দেখতে পাচ্ছি যে আমাদের ইউজিসি নেটের যে এক্সামটা হয় সেখানে কি কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং এর পার্ট থাকে? সেই রিলেটেড কিছু জানা রয়েছে যে মানে ইউজিসি না নেটের না না কোনো নেগেটিভ নেগেটিভ মার্কিং মার্কিং কোনো ব্যাপার নেই? নেগেটিভ মার্কিং নেই, এখনো পর্যন্ত কোনো আচ্ছা নেগেটিভ মার্কিং ইউজিসি চালু করেনি। ওকে ওকে, আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যেটা ইউজিসি নেট ক্র্যাক করার পর যে ইন্টারভিউটা হয়, আই গেস এটা কলেজ সার্ভিস কমিশনের কথাই হয়তো বলছে যে ইন্টারভিউ এর কথা, যে সেখানে কিরকম ধরনের কোয়েশ্চেন করা হয় সেইটা রিলেটেড, যে এটা কি মানে সাবজেক্টিভ হোম সায়েন্সের ওপরেই কোয়েশ্চেন থাকে না, মানে যে যেরকম নিউট্রিশন বা হিউম্যান ডেভেলপমেন্ট সেই রকম পার্টের ওপর কোয়েশ্চেন হবে, সেরকম যদি কিছু আইডিয়া থাকে? এইটা ডিপেন্ড করছে মানে কোয়েশ্চেনটা কিসের ভিত্তিতে করছে। যদি রিসার্চের মানে রেটের ভিত্তিতে করে তাহলে মানে যেখানেই হোক না কেন সাবজেক্ট মোস্টলি সাবজেক্টিভই হবে এবং সাবজেক্টের অনুযায়ী কোয়েশ্চেন হবে। এবং তুমি যদি রিসার্চে আসো মানে ইউনিভার্সিটিতে রিসার্চের ইন্টারভিউ দিতে যাও, সেখানে তুমি কিসের উপর রিসার্চ করতে ইন্টারেস্টেড, তুমি যদি কিছু টপিক ওনাদেরকে বলো বা কিছু একটা রাইট আপ যদি তাদেরকে দাও প্রফেসরদের যে স্যার বা ম্যাডাম আমি এর উপরে কাজ করতে চাই, তাহলে তোমাকে সেই রিলেটেড তারা হয়তো কোয়েশ্চেন করবে বা জানতে চাইবে যে তুমি কি করতে চাইছো, তোমার থট কি, তোমার আপকামিং কিভাবে তুমি প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো। আর কলেজ সার্ভিস কমিশন বা পিএইচডি হলে তো তোমাকে যেমন একটা ইন্টারভিউতে যেমন বিভিন্ন জায়গা থেকে আমাদের নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি বিভিন্ন ফিল্ড এই টোটাল যেখান থেকে ইচ্ছা তারা কোয়েশ্চেন করতে পারে। তো এই দুটো ক্ষেত্রে দুটো রকমের আর কি ইন্টারভিউ প্রসেসটা হয় আর কি।
ওকে ওকে। এক্স্যাক্টলি। এই ব্যাপারে সোহম, কিছু, মানে হ্যাঁ যে কোশ্চেন, হ্যাঁ, মানে কোশ্চেনটা যেহেতু ক্লিয়ার না হওয়ার জন্য অ্যান্সারটা সোহম হুম যেভাবে দিল একদমই ঠিকভাবেই দিয়েছে। তুমি যদি রিসার্চের ইন্টারভিউটা বলো, তাহলে সেই রিসার্চের ইন্টারভিউর ক্ষেত্রে হচ্ছে তুমি যে এরিয়া থেকে, যেটা সোহম বললো সেইভাবে। আহ, আর যদি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য কলেজ সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনে যেতে চাও, সেক্ষেত্রে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের যে প্যানেল থাকে সেই প্যানেলের সামনে তুমি যখন অ্যাপিয়ার করছো, ফার্স্ট অফ অল হচ্ছে তোমাকে একটা ডেমো টিচিং করার টাইম দেওয়া হয়, এবং সেই ডেমো টিচিংটা হচ্ছে 2 থেকে 3 মিনিটের ডেমো টিচিং হয়। এবং সেই 2 থেকে 3 মিনিটের মধ্যে তুমি একটা সাবজেক্ট চুজ করে যাবে, একটা এরিয়া চুজ করে যাবে, সেই এরিয়ার উপর তুমি ডেমো টিচিং দেবে বা পড়াবে। তারপর প্যানেল বোর্ড তুমি যে যে ডেমো টিচিংটা করলে সেই ডেমো টিচিং থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন হয়, এবং তোমার কোশ্চেনের অ্যান্সারের ওকে উপর ডিপেন্ড করে কিন্তু তারপর কিন্তু আরো বিভিন্ন ধরনের কিন্তু অ্যান্সার, মানে কোশ্চেন গুলো আছে। আর পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে বলি, পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে তো রিক্রুটমেন্ট প্রসেসটা একটু আলাদা। তুমি হুম ইউজিসি নেট ক্র্যাক করলে, জেআরএফ বা এলএস এগুলো ক্র্যাক করলে, ক্র্যাক করার পর ওদের একটা এন্ট্রান্স এক্সাম হয়, এবং সেই এন্ট্রান্স এক্সামে একটা তোমার জেনারেল পেপার থাকে, যেরকম আমাদের ইউজিসি নেটের ক্ষেত্রে জেনারেল পেপার থাকে, সেরকম একটা জেনারেল পেপার থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটা সাবজেক্ট পেপার থাকে। এবার সেখানে একটা কাট অফ থাকে, যেমন এই বছর কাট অফ যেটা ছিল সেটা হচ্ছে 34 পার্সেন্টাইল ছিল। তার উপর বেসিস করে যতগুলো সিট থাকে 1:4 রেশিওতে ইন্টারভিউতে ডাকা হয়, এবং ইন্টারভিউতে ডেকে ওখানেও সেম প্রসেস, অর্থাৎ একটা ডেমো টিচিং করতে হয়। ডেমো টিচিং করার পর সেখান থেকে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যালাইড, যেহেতু তুমি একটা কলেজে পড়ানোর জন্য সিলেক্টেড হতে যাচ্ছ, সেই জন্য হুম হুম আরো হুম। বিভিন্ন কিছু কিন্তু কোশ্চেন কিন্তু করা হয়ে থাকে। একদম, অনেকেই কোয়ারি বক্সে এইটারও কোয়ারি করছিলে যে আফটার নেট এক্সাম যদি কেউ কলেজে প্রফেসর হতে চায় তাহলে সেক্ষেত্রে কি ধরনের তাদের ইন্টারভিউ। তো আমার মনে হয় দুটো জায়গাকেই কমপ্লিটলি ডিসকাস করে বলে দেওয়া হলো। যেরকম রিসার্চ ফিল্ডে গেলে তোমার যে কাজ করেছো সেটার উপর বেস করে তোমার ইন্টারভিউ কোয়েশ্চেন্স হতে পারে। আর যেটা সৌম্য বললো যে যদি তোমরা মানে সাবজেক্টিভের বেসিসে পিএসসি বা সিএসসি তে যাও তাহলে সেক্ষেত্রে কিরকম ধরনের ইন্টারভিউ হয় সেই প্যাটার্নের ওপর। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে বলছে 3 বারের মধ্যে নেট এক্সাম ক্লিয়ার করতে না পারলে আর যদি তখন 30 ইয়ার্স এর এজ কম হয় তাহলে কি সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট জেআরএফ পাবে না? মানে যদি ধরো 3 বারে সে ক্লিয়ার করতে পারেনি কিন্তু এজ তার এখনো হুম রয়েছে, তাহলে 30 আফটার নিচে। দ্যাট কি সে জেআরএফ এর জন্য অ্যাটেম্প করলে সেটা কি এলিজেবল হবে সেক্ষেত্রে? আই গেস মনে হয় না, এবছর কারণ না কি আমি, 3 বার তো হয়ে হ্যাঁ যাচ্ছে। হয়ে যায়, তবে এটা একটুখানি আরো একটু দেখতে হবে ব্যাপারটা। তার কারণ হুম। এবছরের যে নোটিফিকেশনে সেরকম 3 বারের ব্যাপারটা না এখনো কোথাও হাইলাইট করেনি কিন্তু। হ্যাঁ, ওকে সেটাকে একটু, ওকে। হ্যাঁ সেটা আচ্ছা আমি একটু দেখেছিলাম। মেবি হয়তো আমার কাছে মিসও হয়ে যেতে পারে, যদি আমি ফুল ইনফরমেশন আচ্ছা। দিয়ে থাকি। তো সেটা একটু দেখতে হবে যে এবছরের নোটিফিকেশনে কোথাও আমার চোখে পড়লো না যে এরকম তিন এক্স্যাক্টলি, বারের আমি একটা এটাই ওরা। বলবো যে এই হুম বছরের ওটা যেহেতু একটা নতুন মডিফাইড নোটিফিকেশন, তো নতুন, তোমরা রাইট, যারা কোয়েরি করছো একটু পিডিএফটাকে ভালো করে স্টাডি করতে হবে। করে যে নেবে। কোথাও যদি হ্যাঁ, মেনশন না থাকে তাহলে মেবি এটা নট লিমিটেড টু 3 অ্যাটেম্প, হয়তো সেটা মোর দ্যান ঠিক 3 অ্যাটেম্প এক্স্যাক্টলি, হলেও হতে পারে। একদম। তো সেটা এখনো হ্যাঁ, অব্দি যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে যদি ক্লিয়ারলি মেনশন না থাকে দেন আমার মনে হয় মোর দ্যান 3 এক্সাম দিতে উইল বি পারো। হ্যাঁ, অ্যাকসেপ্টেড। তুমি বসতে হ্যাঁ। পারো। হ্যাঁ, এবং তোমার যদি 30 ইয়ার্স না হয় তাহলে তুমি এলিজিবল, হুম। তুমি বসো, এক্সাম দাও, কোনো অসুবিধা নেই। সেটা একটুখানি ভালো আচ্ছা। করে একটু ওটা একটু হুম। করে নিলে আমার মনে হয় মানে অসুবিধাটা ওকে। থাকবে না। আচ্ছা, এরপর একটা খুব গুরুত্বপূর্ণ হুম। প্রশ্ন, সেটা হচ্ছে ইউজিসি নেট রিসার্চের এই যে পার্টটা, সময়সীমা, মানে অনেকেই জিজ্ঞেস করে টাইম স্প্যান কতটা, এটা বলাটাও মানে একটা খুব ডিফিকাল্ট ব্যাপার, কারণ টপিক ওয়াইজ ভ্যারি করে ডেফিনেটলি, কিন্তু তাও যদি মানে একটু অ্যাভারেজলি বলো যে মোটামুটি কতটা সময় লাগে। আমরা ইউজুয়ালি যতদূর জানি 5 ইয়ার্স, আমরা মোরালে 4 to 5 ইয়ার্স এ টাইমিং লাগে। তো এছাড়া মানে তোমাদের এক্সপিরিয়েন্স থেকে তোমরা কি বলবে যে টাইমিং কিসের উপর ভ্যারি করতে পারে, কম লাগে না বেশি লাগে সেটার ব্যাপার?
সৌমদা বলো। তারপর- সৌম একটু আগে শুনি সৌমর থেকে এই ব্যাপারটা হ্যাঁ, কি সৌমদা। মতামত। যদি রিসার্চের যদি টাইম বলো, পার্টিকুলার রিসার্চের কোনো টাইম হয় ফার্স্ট অফ অল, সেটা আচ্ছা পার্টিকুলারলি রিসার্চের যে হ্যাঁ আমার রিসার্চের জন্য 5 বছর লাগবে বা রিসার্চের জন্য 3 বছর লাগবে, এরকম কোনো টাইম হয় না। কিন্তু ইউজিসি যে ফেলোশিপটা দেয় সেটা 5 বছর দেয়, এবং সেটা হচ্ছে প্রথম আচ্ছা 2 বছর হচ্ছে আচ্ছা জুনিয়র রিসার্চ ফেলোশিপ, মানে তুমি যেদিন থেকে হুম জয়েন করলে, ফেলোশিপ জয়েন করলে, সেটা ফরনুন হোক আফটারনুন হোক, তোমাকে পুরো 5 বছর দেওয়া হবে। প্রথম 2 বছর হচ্ছে ইউজিসি যেটা দেয় সেটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ হিসাবে দেয়, এবং সেখানে ফেলোশিপ অ্যামাউন্টটা এক্সাক্ট আমার মনে নেই, সেটা সোহম তোমাদের একটু বলে দেবে। এবং পরের 3 বছর যেটা হয় সেটা হচ্ছে সিনিয়র রিসার্চ ফেলোশিপ বা এসআরএফ। এবার তুমি কতটা তাড়াতাড়ি কাজ শেষ করতে চাইছো, এবং সেখানে ইউজিসির যেটা ম্যান্ডেট রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন থেকে মানে রেজিস্ট্রেশন থেকে 2.5 ইয়ার্স, মানে 2.5 বছরের মধ্যে তুমি, 2.5 বছরের পরে তুমি অ্যাওয়ার্ডেড হতে নিচে। পারো বা ডিগ্রি পেতে পারো, কিন্তু 2.5 বছরের নিচে কিন্তু কোনোভাবেই তোমাকে ডিগ্রি দেওয়া যাবে না। সুতরাং একদম যদি আচ্ছা মিনিমাম টাইম আচ্ছা বলো তাহলে হচ্ছে 2.5 বছর। আর যদি তুমি কাজ করে করতে চাও তাহলে সেটা 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে, 7 বছর হতে পারে। সেটা হচ্ছে তুমি কোনো কিভাবে লিমিটেশন কাজ নেই। করবে, সেই ধরন, মানে আচ্ছা ওরকম কোনো লিমিটেশন নেই। কিন্তু ইউজিসি যেটা ওকে লিমিটেশন বেঁধে দিয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন থেকে 2.5 বছরের মধ্যে তুমি সাবমিট করতে পারবে না। মানে সাবমিট মানে কি, মানে তুমি অ্যাওয়ার্ডেড, মানে ডক্টরেট যে অ্যাওয়ার্ডেড, পিএইচডি ডিগ্রি যে অ্যাওয়ার্ডেড, সেই ডিগ্রি হুম অ্যাওয়ার্ডেড এর জন্য হুম মিনিমাম সময় যেটা বাদ হুম দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2.5 বছর, 2.5 ইয়ার্স। এবার 2.5 ইয়ার্স এর মধ্যে যদি তোমার কমপ্লিট হয়ে যায় তা, এবং তুমি যদি আর ফেলোশিপ না অ্যাভেল করতে চাও, তাহলে তখন যে তোমার ইনস্টিটিউটে তুমি করছো সেটা হতে পারে তোমার কোনো রিসার্চ ইনস্টিটিউট, হতে পারে তোমার সেটা কোনো ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিকে তুমি ইনফর্ম করলে যে আমি আর ফেলোশিপ অ্যাভেল করতে চাই না, তখন সেক্ষেত্রে তোমার ফেলোশিপ স্টপ হয়ে যাবে এবং পরে তুমি অ্যাওয়ার্ডেড হয়ে গেলে হয়ে গেল। এক্ষেত্রে ফেলোশিপের ক্ষেত্রে আমি আচ্ছা যতদূর জানি যে ফেলোশিপ একটা যে অ্যামাউন্ট দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে একটা এইচআরএ থাকে, সেটা পার্সেন্টেজটা সোহম আমার থেকে আরো ভালো বলে দিতে পারবে। এবং আর একটা যেটা হয় সেটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড দেওয়া হয়। কন্টিনজেন্সি ফান্ড বলতে যেমন যখন সে জেআরএফ হিসেবে রয়েছে, মানে রিসার্চের বিভিন্ন জিনিস কেনা, মানে মানে এমনকি সেখানে তুমি মোবাইল বাদে ট্যাব পর্যন্ত কিনতে পারো। মোবাইল বাদে তোমার রিসার্চের জন্য বা এডুকেশনের জন্য যে যে জিনিসপত্র দরকার, বুক, হুম হুম বুকস, মানে এডুকেশন রিলেটেড স্টেশনারি থেকে আরম্ভ করে পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ, এসএসডি বা ল্যাপটপ, এই ধরনের জিনিস কিন্তু তুমি এই কন্টিনজেন্সি ফান্ডের মধ্যে কিনতে পারো। এবং সেটা হচ্ছে জুনিয়র জেআরএফ থাকাকালীন বছরে 10,000 টাকা করে দেওয়া হয়, এবং পরবর্তীকালে যখন এসআরএফ হয়ে গেল তখন সেই এসআরএফ থাকাকালীন পরবর্তী 3 বছর কিন্তু তাকে 20,000 টাকা করে কন্টিনজেন্সি ফান্ডে দেওয়া হয়। এবার কন্টিনজেন্সি ফান্ডের আচ্ছা ক্ষেত্রে যা আমি বললাম যে মোবাইল ফোন বাদে এডুকেশন রিলেটেড যা জিনিসপত্র, সেটা হতে পারে তোমার যদি তুমি ল্যাব ওরিয়েন্টেড কোনো কাজ করো, তোমার কেমিক্যালস কেনার জন্য, বা ধরো তুমি থিসিস লেখার জন্য বিভিন্ন সফটওয়্যার, এখন আমাদের বিভিন্ন সফটওয়্যার অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং প্রত্যেকটা সফটওয়্যারসেরই একটা পারচেজ ভ্যালু থেকে থেকে সেই পারচেজ করার জন্য যা তোমার লাগছে সেটা তুমি ওই কন্টিনজেন্সি ফান্ড থেকে কিনতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে তোমার তো হুম ফেলোশিপ আছেই আলাদা করে। এবং ফেলোশিপের ক্ষেত্রে এখন যেটা খুব খুব, আমি যদি খুব ভুল না বলি তাহলে হচ্ছে জিআরএফ এর জন্য হচ্ছে 35, অ্যান্ড হুম, না ওটা তোমার একটু বেড়েছে। এইচআর এ নিয়ে এখন মোটামুটি 47, মানে 37 হ্যাঁ, প্লাস মানে 10। হ্যাঁ, একটু ভেঙে বলে দাও তাহলে। একটু, হ্যাঁ, হয়তো হ্যাঁ মানে যারা এখন হ্যাঁ হ্যাঁ চাইছে যে যেটা আরেকটু করতে আরো একটু ইনফুটা বেড়ে যাবে। একটু মোটিভেশনটা, হ্যাঁ মোটিভেশনটা আসবে একটুখানি। সেটা আগে এক্স্যাক্টলি আমাদের, এক্স্যাক্টলি হ্যাঁ এবছর থেকে আমাদের, মানে এবছর তার আগে থেকেই ওটা হয়েছে 37 আমাদের। তোমার জিআরএফ এর যে ভ্যালুটা প্লাস এইচআর এ থাকে। হুম এইচআর এটা আমাদের যারা কলকাতার মধ্যে আমরা যারা থাকি বা এখানে, তাদের মানে জন্য মেট্রো প্রায় সিটির মধ্যে। 9,990, মানে মেট্রো সিটির মধ্যে। তো 9,990 মানে অ্যাভারেজ 10ই ধরলাম, 10,000।
আর কন্টিনজেন্সি হয় 10,000, মানে প্রত্যেক মাসে অন অ্যান অ্যাভারেজ 1,000 টাকা করে ধরা যায়। তো ওই 47-48 হাজার টাকা তুমি প্রত্যেক মাসে পাবে তুমি যদি জিআরএফ আচ্ছা ইয়ে করো, মানে ফার্স্ট 2 ইয়ার্স। আর নেক্সট 3 ইয়ার্স এর জন্য ওটা অ্যারাউন্ড ওই 55-56 এরকমের মধ্যেই থাকে, কম বেশি। তো এটা এক্সাক্ট মানে এখনকার আজকের যেটা দাঁড়িয়ে এটাই এখন লেটেস্ট এই এবং অ্যামাউন্ট এর তুমি পাবে সঙ্গে রিসার্চের জন্য। এবং এর সঙ্গে আরেকটা জিনিস যেটা আমি অ্যাডিশন করি, যে ফেলোশিপের ব্যাপারটা, যে শুধুমাত্র যে জিআরএফ বা এসআরএফই আছে এটাই নয়, এর সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন ফেলোশিপস আমাদের থেকে থাকে। বিভিন্ন টিচার বা বিভিন্ন সায়েন্টিস্ট বা বিভিন্ন প্রফেসরের আন্ডারে বেশ কিছু প্রজেক্ট থেকে থাকে। মানে তারা হয়তো প্রজেক্ট পেয়েছেন, সেটা হতে পারে আইসিএমআর এর প্রজেক্ট, হতে পারে আমাদের ডাব্লিউবিডিএসটির প্রজেক্ট, বা হতে পারে আমাদের সেন্ট্রাল ডিএসটির প্রজেক্ট, এবং সেই প্রজেক্ট ফেলো নেওয়া হয়। এবং তার যদি জুনিয়র রিসার্চ ফেলোশিপ থেকে থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু জুনিয়র রিসার্চ ফেলোশিপের যে ভ্যালু, সেই ভ্যালুতেই কিন্তু প্রজেক্ট ফেলোকে পেমেন্ট করা হয়ে থাকে। সুতরাং ফেলোশিপের জায়গা থেকে যে শুধুমাত্র জিআরএফ পেলেই আমার পক্ষে ফেলোশিপ পাওয়া সম্ভব, যদি আমার এলএস থাকে আমি রিসার্চ করতে করতে ফেলোশিপ পাবো না, এই ধারণাটা ভুল। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে ইউনিভার্সিটির ইউআরএফ বা ইউনিভার্সিটি রিসার্চ ফেলো বলে একটা ফেলোশিপ আছে, যেটা হচ্ছে যেমন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে আছে। এবং সেই ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একটা করে এই ফেলোশিপটা দেয়া হয়ে থাকে। এবং সেটা অবশ্যই রেজিস্ট্রেশনের পর দেওয়া হয়, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির নর্মস অনুযায়ী ক্যালকাটা ইউনিভার্সিটিতে রেজিস্টার্ড স্কলার যদি হয়ে থাকে, এবং সেখানে ইন্টারভিউর মাধ্যমে সেই ফেলোকে ফেলোশিপ দেওয়া হয়। এবং তার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন আমাদের যে মানে আমাদের সেন্ট্রাল ইয়ে রয়েছে, সেখান থেকেও বেশ কিছু ফেলোশিপ রয়েছে, যেমন রাজীব গান্ধী ফেলোশিপ রয়েছে। তারপর ধরো এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য একটা ফেলোশিপ রয়েছে, যে শুধুমাত্র যে ইউজিসি ফেলোশিপই আছে এটা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফেলোশিপ কিন্তু রয়েছে। এবং বিআর আম্বেদকর ফেলোশিপ একটা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ইন্সপায়ার ফেলো, যদি কোনো স্টুডেন্ট কোনো মাস্টার্স ডিগ্রিতে কোনো ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তাহলে তখন সে কিন্তু এই ইন্সপায়ার ফেলোর জন্য অ্যাপ্লাই করতে পারে, মানে তার ফার্দার রিসার্চ বা পড়াশোনার জন্য। যে শুধুমাত্র আমাদের এই কনসেপ্টটা রাখলেই হবে না যে শুধুমাত্র ইউজিসি ফেলোশিপ রয়েছে আর কিছু নেই। এছাড়াও কিন্তু এই প্রজেক্ট বলো বা ইন্সপায়ার ফেলো বলো বা ডাব্লিউবিডিএসটি ফেলো বলো, এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু ফেলোশিপ কিন্তু রয়েছে বর্তমানে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকটা ডিটেলস ইনফরমেশন জানলাম, কারণ কি আমরা অলরেডি শুধু ইউজিসি নেট ফেলোশিপটা জানতাম, কিন্তু এত যে ভ্যারাইটি ব্রাঞ্চেসও রয়েছে ফেলোশিপসের, এটা আমার মনে হয় যারা আজকে আপকামিং নেটের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের মোটিভেশনের জন্য কোনো ঘাটতি নেই। এটা থেকে তারা যথেষ্ট মোটিভেট হয়ে যাবে, কাল থেকে একেবারে বই খাতা নিয়ে পড়তে বসে যাবে। যাই হোক, তো আমি চ্যাট বক্সে অনেকের একটা জিনিসে কোয়ারি দেখছি, সেটা হচ্ছে যে আফটার কোয়ালিফাইং ইউজিসি নেট, মানে লাইক যেটা আমরা পিএইচডি এলএস মানে সরি জেআরএফ এলএস যেটা কোয়ালিফাই কথা বলছিলাম, এবার যদি কেউ এটার পর কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে চায়, লাইক, তো এবার সেক্ষেত্রে তখন প্রসিডিওরটা কি হবে? আর আরেকজন পার্টিকুলারলি মেনশন করে দিয়েছে যে সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার জন্য মোটামুটি কি কি করা যাওয়া উচিত। তো মানে কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটার এক্সপ্লেনেশনটাও আরো গুরুত্বপূর্ণ হবে। তো সেটা যদি একটুখানি সোহম থেকে শুনি। সৌম এতক্ষণ বলেছে, সৌমকে একটু রেস্ট দিচ্ছি, ততক্ষণ সোহম একটুখানি আমাদের এই ব্যাপারটা যদি বলো, যে মানে স্টেপ বাই স্টেপ আমাদের ধরো যদি কোনো কলেজের প্রফেসরের দিকে আমার টার্গেট, তাহলে আমি ফার্স্ট অফ অল যেটা আমরা জেআরএফ এলএস ক্লিয়ার করেছি, এবার আমি কি করব এটার জন্য? এটার জন্য ফার্স্ট যদি জিআরএফ আমার কাছে থাকে, তাহলে আমি বলবো যে ফার্স্ট তুমি পিএইচডি করো, ঠিক আছে? জিআরএফ থাকলে ফার্স্ট তুমি পিএইচডি তে ঢোকো। বা যদি এবার এখানে একটা বিষয় আছে যে কেউ হয়তো তখন হয়তো দেখা গেল কলেজে চাকরি পেয়ে গেল, বা কলেজে কোথাও হয়তো কোনো একটা জায়গায় ভ্যাকেন্সি আছে, সে হয়তো অ্যাপ্লাই করলো এবং তার হয়তো হয়েও গেল। তো সেক্ষেত্রে কিন্তু তাকে একটা জায়গা থেকেই তার স্যালারিটা ড্র করতে হবে। এটা কিন্তু একটা বিষয়, আমি যে জিআরএফ এর থেকেও স্যালারি ড্র করলাম, প্লাস আমি একটা কলেজে পড়াচ্ছি সেখান থেকেও স্যালারি ড্র করলাম, এটা কিন্তু হয় না, ঠিক আছে? তখন তোমাকে কোনো একটাকে ছাড়তেই হবে, ঠিক আছে? আর তুমি যদি তোমার যদি জিআরএফ হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি ফার্স্ট তুমি
পিএইচডি তে যাও, পিএইচডিটা করো, করে তারপরে তুমি বা করতে করতেও তুমি অ্যাপ্লাই করতে পারো। ওই সেক্ষেত্রে ওই সেম জিনিসটাই হবে, তোমার যদি জিআরএফ থাকে তখন কিন্তু তোমার যে কোনো একটাকে তোমার বন্ধ করতে হবে। ঠিক আছে, এই একটা ব্যাপার। হ্যাঁ, আর আদারওয়াইজ পিএইচডি করার পর তুমি তারপরে অ্যাপ্লাই করলে তখন আর কোনো সমস্যা থাকে না। তখন তুমি যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করলে, জব পেলে, সেখানে যা স্যালারি স্কেল সেই অনুযায়ী তুমি পেয়ে গেলে সব ঠিক আছে। হ্যাঁ, এবার ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় যদি আমি অ্যাজ আ ইয়ে প্রফেসর হিসাবে জয়েন করতে চাই, তাহলে সেইটা কিন্তু একটু মানে অনেক পরের ব্যাপার হয়ে যায়। মানে এতটা ইজিলি নয় যে আমি যেমন কলেজে একজন মানে নর্মাল আমরা যারা ধরো পিএইচডি করে বেরোচ্ছি, হ্যাঁ, তারা হঠাৎ করে গিয়ে মনে হলো যে আমরা ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতেই আমরা কাকে সিইউতে আমরা এসে পড়াবো বা এখানকার আমরা ইয়ে হব, ফ্যাকাল্টি হব। তো সেটা কিন্তু এতটা সহজে হয় না। হ্যাঁ, সেটার জন্য মানে অ্যাটলিস্ট তার জন্য কিছু আগে থেকে অন্য কোনো একটা কলেজে পড়ানো বা সেখানের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সে থাকা, তারপরে এখানে যখন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইউনিভার্সিটি যখন রিক্রুটমেন্ট হবে বা যদি হয়, সেক্ষেত্রে সেখানে অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়ে, হ্যাঁ, তারপরে সেখানে ঢোকা, তো এটা একটু বড় প্রসেস এবং তার জন্য তোমার রিসার্চের আগে কিছুটা এক্সপিরিয়েন্স থাকা এবং সেই রকম কিছু পাবলিকেশন, সেরকম ভালো ভালো জায়গায় পেপার, সেমিনার, হ্যাঁ, এই সব জিনিসগুলো কিন্তু অনেকটা ম্যাটার করে, যেটা কিন্তু কোনো একটা কলেজে পাওয়ার ক্ষেত্রে অতটাও বাধা হয়ে দাঁড়াবে না, যেটা আমার ক্যালকাটা ইউনিভার্সিটি বা বড় কোনো ইনস্টিটিউশনে অ্যাজ আ সায়েন্টিস্ট পোস্টে যদি আমি ধরো আইআইসিবি তে আমি অ্যাজ আ সায়েন্টিস্ট আমি রিক্রুট হতে চাই বা আমি ওখানে আমি দিতেই পারি, কিন্তু সেক্ষেত্রে প্রোফাইল একটু স্ট্রং না হলে সেক্ষেত্রে কিন্তু তারা সেইভাবে কিন্তু এন্টারটেন করে না। সিলেক্টেড কারণ হয় না। না, তার কারণ হচ্ছে ওই ইনস্টিটিউট গুলো তারা ডেডিকেশন মানে ডেডিকেটেডলি তারা রিসার্চই করে, সেখানে কোনো পড়াশোনা হয় না, সেখানে পুরো রিসার্চই হয়, সেখানে 365 দিন 24 ঘন্টা খোলা, তুমি যখন ইচ্ছা কি তোমার মতন তুমি রিসার্চ করো, ল্যাব খুলে কাজ করো, কেউ তোমাকে বলতে আসবে না। কোনো পুজো নেই, কোনো এই নেই, বিয়ে বাড়ি নেই, ওইসব সব ভুলে যাও। হ্যাঁ, তুমি রিসার্চ করো তোমার মতো, কেউ তোমাকে কিছু ই করবে না। তো সেই জায়গাগুলোতে কিন্তু সেরকম যারা সেই লেভেলের সেই প্রফেসর বা সায়েন্টিস্ট তাদেরকেই কিন্তু তখন সেখানে সেই জায়গাটা তারা পান। তো তার জন্য আগে থেকে অনেক প্রিপারেশন নিতে হয়, সেই নিজের সিভিটাকে বা নিজের একাডেমিক নলেজটাকে সেই রকম স্ট্রং করে তারপরে আমার ওখানটায় অ্যাপ্লাই করা বা ওখানে গেলে আমি কমপ্লিট করতে পারবো, এইরকম বিষয়টা কিন্তু আমাদের মাথায় রেখে এগোতে হবে। হুট করে মনে হলো যে ওখানেই পড়াবো, সেই ধারণাটা থেকে রেখে ছোট ছোট স্টেপ করে উঠলে আমার মনে হয় ইজিলি অ্যাচিভ আচ্ছা, করা যাবে। আরেকটা জিনিস ইন্টারাপ্ট করবো সোহম, সেটা তুমি বলছিলে যে হুম, কোথাও ভ্যাকেন্সির কথা। তো মানে ধরো কোন হ্যাঁ, কলেজে মানে এইরকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি রয়েছে, তো সেটার জন্য কি মানে বাই মেল তাদেরকে সিভি মানে মেল করা বা কলেজে গিয়ে অফলাইন এরকম কিছু প্যাটার্ন না, যেটা আমরা জানি যে ওই কলেজ সার্ভিস কমিশনের থ্রুতে সেইখানকার খোঁজ পাওয়া যায়, মানে এইটা যদি একটু ক্লিয়ার করো যে আমরা অ্যাপ্রোচ করব কি করে বা বুঝবো কি করে যে কোথায় ভ্যাকেন্সিজ রয়েছে ভ্যাকেন্সি এই আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। হ্যাঁ, আচ্ছা। মোস্টলি যেটা হয় কলেজ সার্ভিস কমিশন বা পিএসসির মাধ্যমেই তো মোস্টলি সিলেকশনটা হয়, হুম কিন্তু কিছু কিছু হুম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গেস্ট লেকচারারশিপও অনেক জায়গায় নেওয়া হয়। হ্যাঁ, অনেক হুম জায়গায় পড়ানোর হুম জন্য গেস্ট লেকচার নেওয়া হয়, তো সেগুলোর জন্য হুম কিন্তু সিএসসি বা পিএসসির মাধ্যমে অবশ্যই সেগুলো হয় না, কারণ সেটা একটা আচ্ছা। পার্মানেন্ট পোস্ট থাকে সিএসসি পিএসসি, আর ওকে। এগুলো একটা কাইন্ড অফ টেম্পোরারি পোস্টই বলা যেতে পারে। মানে হুম 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 কাইন্ড অফ, হ্যাঁ, তুমি যেমন ক্লাস নেবে হুম সেই অনুযায়ী তোমার একটা ওয়েজেস তুমি পাবে, এরকম একটা ব্যাপার থাকে। হুম তো হুম সেক্ষেত্রে সেটা মোস্টলি ডিপার্টমেন্ট সিলেক্ট করে যে কোন আমার এই হুম ডিপার্টমেন্টে বা ফুড অ্যান্ড নিউট্রিশনে আমরা যেহেতু আছি, তো সেখানে হয়তো কোনো একটা সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রে কোনো একজন টিচারের হয়তো দরকার পড়েছে। তো সেক্ষেত্রে তারা হুম অনেক সময় কি করে যে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তারা হয়তো একটা একটা নোটিফিকেশন জারি করলো যে আমার এই সাবজেক্টের জন্য আমার এই একজন টিচার, এই তার কোয়ালিফিকেশন, এবং সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে জেনারেলি কিন্তু তারা নেটটা চায়, হ্যাঁ, যে আমার নেট হুম সেট থাকতেই হবে। এখানে আরেকটা হুম জিনিসও বলে রাখা ভালো যে সবাই আমরা নেট নেট করি, কিন্তু আমাদের স্টেটেরও একটা এক্সাম আছে। হ্যাঁ, সে স্টেট হ্যাঁ মানে ডব্লিউবিসিএসসি, হুম, যেটার হয়তো অতটাও ভ্যালুয়েশন নেই, কিন্তু আবার কারুর কাছে এটারও কিন্তু অনেক হুম ভ্যালুয়েশন আছে। হ্যাঁ, আচ্ছা তো সেইটা আচ্ছা কিন্তু হ্যাঁ মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু
সেই সিএসসি থাকলেও তাদের অনেক কাজ হয়ে যায়। হ্যাঁ, তো সেইগুলো কিন্তু আছে। সুতরাং স্টেট তুমি ডব্লিউবিসিএসসিটাও দিতে পারো, হ্যাঁ, ওই এক্সামটা দিয়ে। ওকে। তো তো এইভাবে তুমি ওটাকে করতে পারো। হুম, এবং আচ্ছা, সেখানে তুমি তাহলে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে আমরা এইভাবে। ইউজিসি নেটের যে প্রিপারেশন নিচ্ছি, তো ডব্লিউবি সেটের জন্য কি সেম মোটামুটি সেম প্যারালাল একই? সেম আচ্ছা আচ্ছা, একদম ও সেমই বলতে পারা ঠিক যায়। আছে। হ্যাঁ, কোয়েশ্চেনের যে লেভেলটা হয় সেটা আমাদের ইউজিসি নেটের লেভেলটা একটু একটু না ভালোই হাই হয়। জেনারেলি ডব্লিউবি যে সিএসসি যেটা সেটের এই সেটের যে এক্সামটা হয় সেটা তুলনামূলক অনেকটাই কম। এবং এখানে কিন্তু হুম কোনো জিআরএফ এর ব্যাপার থাকে না, মানে ফেলোশিপের ব্যাপারটা শুধুমাত্র আমাদের যে সেন্ট্রাল এক্সাম যেটা ইউজিসি নেট, হুম হুম সেখানে হুম ওই হুম ফেলোশিপের হুম একটা প্রভিশন থাকে। সিএসসি তে কিন্তু হুম কোনো হুম প্রভিশন, মানে সেটের কোনো প্রভিশন থাকে না। শুধু তুমি সেটই হুম পাস করলে, বা যেটা আমাদের নেট কাইন্ড অফ এটা সেট। এবং সেটে একদম। তুমি তোমার তুমি অ্যাপ্লাই করতে পারো যে কোনো কলেজে, সেটা একদম সেম যেটা ইউজিসি নেটের ওকে, মতন ওইভাবেই সেম। আচ্ছা ঠিক আছে। এই সৌম্যর কাছে আমি নেক্সট কোয়েশ্চেনে একটু যেতে চাইবো। অনেকে এটা কোয়েরি করছে যে এই যে প্রিপারেশন অফ ইউজিসি নেট, এটা কি এমএসসি যারা লাইক পারসুইং ক্যান্ডিডেট, তো তারা কি এটার দিকে এগোতে পারে? মানে এটা কি প্রপার টাইম যে সেই সময় থেকে তারা প্রিপারেশন স্টার্ট করতে পারে? কারণ কি এমনিতেই যারা পারসুইং ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রে মানে কি সাজেস্ট করতে পারবি যে তাদের কি ডিউরিং এমএসসি মানে চলাকালীন কি প্রিপারেশন স্টার্ট করা উচিত, না আফটার কমপ্লিটিং এমএসসি নেটের জন্য ফুললি ফোকাসড হয়ে এটার দিকে এগোনো উচিত? কি সাজেশন বল? ইউজিসি নেটের ক্ষেত্রে যেটা এমএসসি এর মিনিমাম ক্রাইটেরিয়া থাকে সেটা হচ্ছে 55% মার্কস সিকিউর করতে পারবে, তবেই তুমি হুম ইউজিসি নেটে অ্যাপ্লাই করতে পারবে। তা সেক্ষেত্রে আমি যদি বলবো, হুম যদি কোনো স্টুডেন্ট ইন্টারেস্টেড থাকে যে আফটার কোয়ালিফাইং থার্ড সেম এক্সাম, এমএসসি থার্ড সেমিস্টার এক্সাম, যদি সে নেটের প্রিপারেশন নিতে চায় বা নেটে বসতে চায়, যদি তার ক্যাপাবিলিটিস থাকে, তার যদি মনে হয় যে এমএসসি চলাকালীন সে ইউজিসি নেট ক্র্যাক করার জন্য সক্ষম, তাহলে সে অবশ্যই করতে পারে। এবং সেক্ষেত্রে সে যদি ক্র্যাক করেও ফেলে, যে ডেটে সে ক্র্যাক করলো তার থেকে 6 মান্থ ডিউরেশনের মধ্যে তাকে কিন্তু এমএসসি যে 55% মার্কস নিয়ে সে কোয়ালিফাই করেছে সেটা কিন্তু তাকে শো করতে হুম হবে। এবং সেই ডিউরেশনটা 6 মান্থ ডিউরেশন থাকে, এবং 6 মান্থ ডিউরেশনের মধ্যে তার যদি এমএসসি কোয়ালিফাইং উইথ দ্যাট পার্টিকুলার পার্সেন্টেজ অফ মার্কস সে শো করতে পারে, অবশ্যই সে অ্যাপ্লাই করতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। সে প্রিপারেশনও চালাতে পারে। এবং আমি বলবো কারণ যখন থার্ড সেমিস্টারের মধ্যে রয়েছে সেই সময় হুম যদি পড়াশোনাটা করে তাহলে আরো সিস্টেমেটিক্যালি করতে পারবে, কারণ এমএসসি হয়ে যাওয়ার পরই, মানে এমএসসি পাস করার পর বিভিন্ন ফ্যাক্টরস এর কারণে তখন কিন্তু তার মোটিভেশন কিন্তু অনেকটা লুজ করার চান্সেস থাকে। মানে তখন মনে হয় যে আমি কোন হুম লাইনে যাব, কিন্তু সে যদি পড়াশোনার মধ্যে থেকেই কিন্তু ইয়েটা স্টার্ট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো সেটা তার ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্টই হবে, কোনো নেগেটিভ মার্কস কিন্তু বা নেগেটিভ ভিউ দেখাবে না, আমার অন্তত মনে হয়। এবং এর সঙ্গে আরেকটা ওকে। জিনিস, যেটা আগের যে টপিকটা ডিসকাশন হচ্ছিল, সেটা সৌমের সঙ্গে আমি আরো কিছুটা অ্যাডিশন করতে চাই। যে আফটার ইউজিসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ ক্র্যাক করার পর, এবং আমাকে যে কোশ্চেন্স গুলো পাঠানো হয়েছিল সেখানে আমি পার্টিকুলারলি একটা কোশ্চেন পেয়েছিলাম যে আমি যদি প্রাইভেট কলেজে পড়াতে হুম চাই, হুম বা সেক্ষেত্রে প্রাইভেট হুম কলেজে পড়াতে পড়াতে কি আমি পিএইচডি করতে পারি, পার্ট টাইম পিএইচডি করতে গেলে, এই ধরনের বেশ কিছু কোশ্চেন পেয়েছিলাম। হুম তা হুম সেই জায়গাটা আমি ছোট্ট করে একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ ক্র্যাক করার পর ফেলোশিপ রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা হয় সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে হয়। যে স্টেট এডেড যে কলেজগুলো আছে, আমাদের কলেজগুলোর ক্যাটাগরাইজ যদি করা হয় তাহলে দুটো হয়। একটা হচ্ছে গভর্নমেন্ট এডেড কলেজ, মানে যেটাকে বাংলায় বলা হয় সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ, এবং আরেকটা হুম হচ্ছে পিওর হুম গভর্নমেন্ট কলেজ। এবং সেই গভর্নমেন্ট হুম কলেজ মানে তার নামের সঙ্গে গভর্নমেন্ট কলেজ বলে উল্লেখ থাকে। এবং ওই যে স্টেট এডেড বা সরকারি সাহায্যপ্রাপ্ত যে কলেজগুলো রয়েছে, যেমন আমার ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে আশুতোষ কলেজ বলো, বা ধরো নর্থের কাশেশ্বরী কলেজ, এই সমস্ত কলেজগুলো হচ্ছে স্টেট এডেড কলেজ, মানে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ। এদের ক্ষেত্রে রিক্রুটমেন্টের প্রসেসটা
পুরোটাই কন্ডাক্ট করে হচ্ছে কলেজ সার্ভিস কমিশন, এবং কলেজ সার্ভিস কমিশনের অ্যাপ্লাই করার মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে নেট অথবা সোম, যেটা বললো সেট, মানে আমাদের কলেজ সার্ভিস কমিশন যে এক্সামটা কন্ডাক্ট করে সেটাকে বলা হয় সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট। ওই সেট কোয়ালিফাই করা থাকলেই আমরা কিন্তু সিএসসি অ্যাপ্লাই করতে পারি। এবং যে গভর্নমেন্ট কলেজগুলো যেগুলো রয়েছে, যেগুলোকে পিওর গভর্নমেন্ট কলেজ আমরা বলে থাকি, সেই পিওর, যেমন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে সিস্টার নিবেদিতা আছে বা বেথুন কলেজ আছে, এগুলো হচ্ছে তোমার পিওর গভর্নমেন্ট কলেজ। এদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসটা হয় পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এবং পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করার পর একটা এন্ট্রান্স এক্সাম হয়, এবং এন্ট্রান্স এক্সামের পর তারপর হচ্ছে তোমার ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়ে থাকে। এবং বর্তমানে কলেজগুলোয় যে কন্ট্রাকচুয়াল ফুল টাইমার বলো বা গেস্ট ফ্যাকাল্টি বলো বা মানে কলেজ যেগুলো নিয়োগ করতো সেই ধরনের পোস্ট গুলো নিয়োগ করা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তার পরিবর্তে বেশ 2 বছর আগে, মানে 2021 সালে একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে স্যাক বা স্টেট এডেড কলেজ টিচার। সেই স্টেট এডেড কলেজ টিচারের রিক্রুটমেন্ট প্রসেসটা, যেটা আগে যে কন্ট্রাকচুয়াল ফুল টাইমার বলো বা গেস্ট ফ্যাকাল্টি বলো, এগুলো রিক্রুটমেন্ট প্রসেসটা কলেজের যে গভর্নিং বডি, সেই গভর্নিং বডির আগে থাকতো, কিন্তু বর্তমানে পুরোটাই কিন্তু কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে হয়। এবং এখন যেটা হয়, যদি কোনো কলেজের কোনো ডিপার্টমেন্টের কোনো জায়গায় যে টিচারের গ্যাপ থাকে, তখন তখন তারা কি করবে, তখন সেই কলেজ কি করবে, বা সেই কলেজের গভর্নিং বডি বলো বা পার্টিকুলার ডিপার্টমেন্টাল ওই এইচওডি বলো, রিক্রুটমেন্ট করবেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু গেস্ট ফ্যাকাল্টি বা কন্ট্রাকচুয়াল ফুল টাইমার এই ধরনের কোনো টার্ম কিন্তু ইউজ করা যায় না। তারা একটা কি, মানে কনসলিডেটেড বেসিসে একটা পার ক্লাস বেসিসে রেমুনারেশন দিয়ে ক্লাস নিতে হয়। এবং সেক্ষেত্রে অবশ্যই নেট সেটটা একটা প্রেফারেন্স পেয়ে থাকে যখন তুমি ইন্টারভিউর মধ্যে যাচ্ছ, যে শুধুমাত্র যে নেট ক্র্যাকই করতে হবে এটা মাথা থেকে বের করো, সেট ক্র্যাক করলেও কিন্তু সমান ইকুইভ্যালেন্স পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে প্রাইভেট কলেজগুলো রয়েছে বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলো রয়েছে, প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটা হচ্ছে সম্পূর্ণ তাদের যে গভর্নিং বডি রয়েছে বা তাদের যে একাডেমিশিয়ান রিক্রুটমেন্ট বডি আছে, তাদের যে প্রসেস, সেই প্রসেস ফলো করে হয়ে থাকে। এবং সেখানে ধরো ইন্টারভিউ হয় বা রিটেন টেস্ট হয়, বিভিন্ন 3টে HR রাউন্ড হয়, যেরকম প্রাইভেট ইনস্টিটিউটের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস হয় সেইভাবে হয়ে থাকে। এবং সেখানেও কিন্তু নেট সেট বা ধরো তোমার একাডেমিক প্রোফাইল কতটা কি স্ট্রং রয়েছে তার উপর ডিপেন্ড করে। নেক্সট আসি একটা, যেটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন তোমরা করেছে, যে সকাল ক্যালকাটা ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্ট হতে গেলে বা ক্যালকাটা ইউনিভার্সিটিতে করতে গেলে কিভাবে করা হবে। সেক্ষেত্রে বলি, ইউনিভার্সিটি লেভেলে যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে রিসেন্ট রুলস অনুযায়ী শুধুমাত্র নেট সেট থাকলে হবে না, তোমার পিএইচডি থাকতেই হবে, মানে পিএইচডি অ্যাওয়ার্ডেড ইজ ম্যান্ডেটরি। এবং যে নেক্সট 2021 সালের পর থেকে যে রুলস আসতে চলেছে, সেখানে কিন্তু 2021 সালের পর থেকে যে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট গুলো থাকবে, সেই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী কিন্তু পিএইচডি অ্যাওয়ার্ডেড থাকতেই হবে, তবেই কিন্তু তুমি একটা ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি লেভেল, সেই ইউনিভার্সিটি লেভেলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ইউনিভার্সিটি লেভেল গুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে, ধরো সাপোজ যদি ফুড অ্যান্ড নিউট্রিশন বলি, ফুড অ্যান্ড নিউট্রিশন ডিভিশনের তো বেশ কিছু পার্ট এরিয়া আছে, যেমন বায়োকেমিস্ট্রি বলো বা নিউট্রিশন বলো বা কমিউনিটি নিউট্রিশন বলো। এবার সেই কোন জায়গায় অ্যাডভার্টাইজমেন্টটা বেরোচ্ছে তার উপর ডিপেন্ড করছে। যদি ধরো নিউট্রিশনের ভ্যাকেন্সি থাকে, নিউট্রিশন জায়গার ভ্যাকেন্সি, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল গুলোর ক্ষেত্রে। আর প্রাইভেট ইনস্টিটিউট গুলোর ক্ষেত্রে অবশ্যই তুমি প্রাইভেট ইনস্টিটিউটে যদি রিক্রুটমেন্ট হয়ে যায়, সেই রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর তুমি যদি পিএইচডি করতে চাও, বা প্রাইভেট ইনস্টিটিউট যে কোনো স্কুল বলো বা কলেজ লেভেল বলো, যেখানে তুমি জব করছো, সেই অবস্থায় তুমি কোথাও যদি চাও, সেক্ষেত্রে তুমি সেখানেও করতে পারো, সেক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু যে জায়গায় তুমি জব করছো, মানে তুমি যে রেমুনারেশন ড্র করবে, সেই রেমুনারেশনটা তুমি যে কোনো একটা জায়গা থেকেই ড্র করতে পারবে, যেটা একটু আগে তোমাদের বললো। সেই জায়গা থেকেই তুমি রেমুনারেশন ড্র করার মাধ্যমে তুমি করতে পারবে। এবং তার জন্য যেটা লাগে সেটা হচ্ছে একটা এনওসি লাগে, নো অবজেকশন সার্টিফিকেট লাগে, যে ইনস্টিটিউটের যে ইনস্টিটিউশনাল হেড যিনি রয়েছেন, কলেজ হলে প্রিন্সিপাল
বা প্রাইভেট ইনস্টিটিউট হলে সেখানকার যিনি ডিরেক্টর রয়েছেন, বা স্কুলের হলে স্কুলের যিনি এইচএম রয়েছেন তার কাছ থেকে একটা এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট লাগে। সেই নো অবজেকশন সার্টিফিকেটের বেসিসে তুমি কিন্তু পার্ট টাইম পিএইচডি কিন্তু করতে পারো। এই একটা কোশ্চেন আমি দেখেছিলাম যেটা ডিসকাস করলাম, এবং রিক্রুটমেন্ট প্রসেসটা তো বলেই দিলাম। এছাড়া তো মোটামুটি আর কোনো ওকে, কোশ্চেন? মানে অনেকটাই আমরা ডিটেলস জানতে পারলাম। হ্যাঁ, আমরা অলমোস্ট আজকে সেশনের এন্ডে চলে এসেছি। একটা কোয়েশ্চেন দেখছি চ্যাট বক্সে, ওই ফেলোশিপ রিলেটেড যেটা আরেকটা কোয়েরিজ আসছে সৌম্য, সেটা হচ্ছে এট এ টাইম কি ইউজিসি নেট ফেলোশিপের সাথে, যেটা আরেকটা কাইন্ড অফ আমরা ফেলোশিপের কথা জানছিলাম যেটা ইউনিভার্সিটি লেভেলে পাওয়া যায়, তো দুটো কি এট এ টাইম পাওয়া পসিবল, না এট এ টাইমে যে কোনো একটাই তুমি অ্যাওয়ার্ডই হতে পারবে? রেমুনারেশন তুমি একটাই ড্র করতে পারবে, কারণ এখন তোমার বিভিন্ন বায়োমেট্রিক এসে গেছে, এবং সেক্ষেত্রে যে কোনো একটা রেমুনারেশন তুমি হয় ইউজিসি ফেলোশিপ বা ইউনিভার্সিটি, মানে তোমার যদি ধরো তুমি এরকম হলো যে তুমি প্রথমে এলএস এর মাধ্যমে ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ পেতে শুরু করলে এবং পরবর্তীকালে তুমি নেট ক্র্যাক করে ফেললে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু যদি ওভারল্যাপ হয়ে যায়, মানে ওভারল্যাপ হয়ে গেলে তখন তোমাকে ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ ডিসকন্টিনিউ করতে হবে। ডিসকন্টিনিউ করার পর মানে তোমাকে করতে হবে যে হ্যাঁ আমি মানে প্রপার যে পেপারস যেগুলো হয় সেই পেপারস এর মাধ্যমে দেখাতে হবে যে আমি এটা ডিসকন্টিনিউ করে দিচ্ছি এবং আমি এটা কন্টিনিউ করতে চাইছি। রেমুনারেশন বা ফেলোশিপ যে কোনো একটা জায়গা থেকে তুমি কিন্তু ড্র করতে পারবে, দুটো বা তিনটে জায়গা থেকে ড্র করতে পারবে না। এবং কোন রকম কোনো জব করলে তোমার যতই জেআরএফ ফেলোশিপ থাকুক বা জেআরএফ অ্যাওয়ার্ডেড হও না কেন, তুমি কিন্তু পার্ট টাইম পিএইচডি এর ক্ষেত্রে কিন্তু রেমুনারেশন ড্র করতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা কোয়েরি বক্সে দেখতে পাচ্ছি, প্রবাবলি এটা আমি লাস্ট কোয়েরি নেব, কারণ কি অনেকটা ডিসকাশন আমাদের এই টাইমটা দিয়ে এটা হয়েছে, আমাদের টাইমের বাইরেও চলে গেছে, কিন্তু টপিকটা এত ইন্টারেস্টিং যে কোয়েরিজ পর কোয়েরি এসেই যায়। তো লাস্ট আরেকটা কোয়েরি যেটা জানতে চাইছে একজন, যে জিআরএ পাওয়ার পর সাপোজ যে পিএইচডি তে জয়েন করলো না, সে হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপে জয়েন করলো, তো আফটার 1 or 2 আওয়ার্স সে কি তারপর আবার পিএইচডি তে জয়েন করতে পারবে, মানে রিসার্চের দিকে, মানে প্রথমে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে গেল, তারপরে সে আফটার ফিউ আওয়ার্স কি মানে পিএইচডি তে ব্যাক করতে পারবে, মানে এটা পসিবল কি একটা অ্যাটেম্পটেই সেটা? হ্যাঁ, একটা অ্যাটেম্পটে সে পিএইচডি জয়েন করতে পারে, কিন্তু জেআরএফ এর একটা টেনিওর থাকে, মানে যেহেতু সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ চলছে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ সে যদি পেয়ে গিয়ে থাকে, তাহলে সে তো কোনো রকম কোনো ফেলোশিপ ড্র করার চান্সেস তার থাকছে না, কারণ সে রেমুনারেশন অলরেডি একটা জায়গা থেকে নিচ্ছে। কিন্তু জেআরএফ এর জন্য যে একটা প্রেফারেন্স ইন্টারভিউ বোর্ডে পাওয়া যায়, সেটা ততদিনই পাওয়া যাবে জেআরএফ এর যে 2 বছর বা 3 বছরের যে একটা দেয়া থাকে, টেনিওর দেয়া থাকে, সেই টেনিওরের মধ্যে সে যদি পিএইচডি জয়েন করে, তাহলে তখন কিন্তু সে জেআরএফ এর জন্য যে প্রেফারেন্স সেই প্রেফারেন্সটাকে পাবে। কিন্তু তার পরবর্তীকালে মানে ধরো 2 বছরের মধ্যে সে জয়েন করলো না, 2 বছর সে সার্ভিস কন্টিনিউ করলো, আফটার 2 ইয়ার্স সে জয়েন করতে চাইছে, তখন তার কিন্তু মার্কস সে যেটা পাবে সেটা হচ্ছে অ্যাজ এ লেকচারারশিপ যে মার্কসটা পাওয়ার কথা, এলএস অ্যাজ এ এলএস যে ইন্টারভিউ বোর্ডে যে মার্কসটা পাওয়ার কথা, সেই মার্কসটা কিন্তু তখন সে পাবে। পিএইচডি করা যাবে সেক্ষেত্রে এনওসি নিয়ে আসলেই তার পক্ষে পিএইচডি করা পসিবল। জিআরএফ এর ওয়েটেজটা তখন পাওয়া যাবে না, ওই টাইমটা পাওয়া যাবে না। আচ্ছা 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 আচ্ছা, হোপফুলি আমাদের যা যা মোটামুটি কোয়েরিজ পেয়েছিলাম, আমরা চেষ্টা করলাম এতক্ষণের সেশনটাতে, মানে মোটামুটি যারা যারা দেখছে তাদের অন্তত এই রিলেটেড যা যা কোয়েরিজ ছিল সবটাই মোটামুটি ডিসকাস করার চেষ্টা করলাম। তো মোটামুটি দুজনকেই আমার তরফ থেকে বিগ থ্যাংক ইউ যে এতটা টাইম এই বিষয়টাতে দেওয়ার জন্য। লাস্ট আরেকটা কোয়েশ্চেন অলরেডি চলে এসেছে, এটা না নিলেই নয়, ও আগে থেকে রিকোয়েস্ট করে রেখেছে, একটাই লাস্ট কোয়েশ্চেন আছে, একটু নিয়ে নি তাহলে মোটামুটি আমাদের কমপ্লিট হবে ডিসকাশনটা। বলছে পিএইচডি রেগুলার করলে ভালো না পিএইচডির সাথে জব করলে ভালো, তাহলে পিএইচডি পরে সিইউ তে প্রফেসর হিসেবে জয়েন করার ট্রাই করলে সিইউ থেকে কি কোনো বেটার ভালো মানে মনে করা হবে এক্সপিরিয়েন্স, নাকি পিএইচডি, মানে কোনটা এক্ষেত্রে প্রেফারেন্স পাবে সেইটা কোয়েরি?
যার অবশ্যই কোয়েশ্চেন রেগুলার, অবশ্যই রেগুলার হ্যাঁ যদি অবশ্যই, হ্যাঁ আমিও হ্যাঁ সেটাই বলবো যে এক্ষেত্রে রেগুলার যে কোনো রকম কোর্সই প্রেফারেন্সেস পায়, আমার তো সেটা সব মনে সময় হয়। তাই। তোমরা কি বলো সেক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাই। যদি তুমি অনেকটা দূরে ভাবতে যাও যে আমি ভালো রিসার্চ করব, আরো বড় জায়গায় যাব এরপরে, বা আরো ভালো বেটার কোনো ইনস্টিটিউটে গিয়ে আমি যদি পোস্ট ডক করি বা হোয়াট এভার, তো সেক্ষেত্রে রেগুলার অলওয়েজ সেটাই প্রেফারেন্স থাকবে। রেগুলারের কোনো বিকল্প হয় না। হ্যাঁ, এটাই অ্যাবসলিউটলি, একদম। অ্যাবসলিউটলি। সৌম্য এবং এই এর বিষয়ে সঙ্গে সঙ্গে আরো কিছু এর সঙ্গে সঙ্গে আরো একটা ফ্যাক্টর কাজ করে। সাপোজ ধরো তুমি যে প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সায়েন্টিস্টের হ্যাঁ কাছে তুমি কাজটা করতে চাইছো, করছো। তিনি কোন মোডটা প্রেফার করছেন। তিনি যদি রেগুলার মোড, মানে তিনি যদি এরকম নিয়ে থাকেন যে আমি রেগুলার মোড ছাড়া তোমাকে কাজ করাবো না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু রেগুলার মোডেই যেতে হবে। এবং অনেকে থাকেন করতে যে না হবে। ঠিক আছে, তুমি যদি জব পেয়েছো, তুমি জব করতে পারো, হুম সেক্ষেত্রে তোমার, তবে হুম অবশ্যই রেগুলার মোডে তুমি যতটা টাইম তুমি দিতে পারবে, যতটা কাজ তুমি করতে পারবে। তুমি জব করতে গেলে দেখো, আমরা যতই বলি যে আমাদের কোনো একটা জায়গায় ওয়ার্ক প্রেসার নেই, ওয়ার্ক কালচার খুব ভালো, কিন্তু একটা সময় এতটাই প্রেসার এসে যায় যখন আমরা কি ফোকাসটাকে হারিয়ে ফেলি। সুতরাং পার্ট টাইম পিএইচডি করতে গেলে কিন্তু তোমার সেই জায়গাটায় কিছুটা হলেও তোমার ফোকাসটা তুমি হারিয়ে ফেলছো। তোমার কম্প্রোমাইজ। ধরো কলেজে কলেজে কলেজের সঙ্গে বা তোমার ওয়ার্ক প্লেসের সঙ্গে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, এবং সেই কম্প্রোমাইজ করতে গেলে এক্স্যাক্টলি। গিয়ে হয়তো কিছু কিছু জায়গা তোমাকে স্কিপ করতে হবে। তোমার এমন একটা প্রেসারে এসে গেল যে তোমার তুমি 1 মাস তোমার রিসার্চে কোনো ফোকাসই করতে পারলে না। সুতরাং সেক্ষেত্রে বলবো হুম রেগুলার মোডটাকে প্রেফারেন্স দেওয়াটাই উচিত। এবার অনেকের ক্ষেত্রে অনেক রকম ফ্যাক্টর থেকে যায়, ফেলোশিপের ফ্যাক্টর বলো, ইকোনমিক্যাল কন্ডিশন বলো, সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। ডিসিশনটা সেভাবে একটা সেইভাবে জিনিসটাকে ইয়ে দেখতে নিতে হয়। হবে, মানে ক্যাটাগরাইজ সেইভাবে ওকে, করতে হবে। হ্যাঁ মোস্টলি ওটাই। একদম। খুব ভালো একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমরা পেয়েছিলাম আমাদের এন্ড অফ দ্য সেশনে। তো হোপফুলি আজকের সেশনটা মোটামুটি যারা যারা দেখছো তাদের জন্য ইনফরমেটিভ মনে হয়েছে। আর সবার প্রথম যেটা বলবো, সোহম আর সৌম্যকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দরভাবে আমাদের কাছে ইউজিসি নেট থ্যাংক সম্বন্ধে ইউ একটা ক্লিয়ার তোমাকেও। কনসেপ্ট দেওয়ার জন্য। তো আজকের থ্যাংক মতো ইউ। এই সেশনটা তাহলে এই অবধি রাখছি। সবাইকে গুড নাইট অ্যান্ড অল দ্য বেস্ট যারা আপকামিং ইউজিসি নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ। এই সেশনটা তোমাদের জন্য হেল্পফুল মনে হলে, কেউ যদি অন্তত এইটা থেকে মোটিভেশন পেয়ে এর পরের সেশনটাতে তোমরা যদি মানে কোয়ালিফাই করতে পারো, তাহলে আমরা বুঝবো যে আমাদের এই ডিসকাশনটা তোমাদের কাছে ফ্রুটফুল মনে হয়েছে। তো আজকের মতো এই একদম। সেশনটা এই অবধি রাখছি। ওকে, গুড নাইট এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ বোথ অফ ইউ ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ তোমাকেও। সবাইকে গুড নাইট। গুড